আমার প্রথম কাজ আমার মার সাথে এবং আমার মার কাজটাও শেষ হয়েছে আমাকে দিয়ে। কিন্তু আমার মনে হয়েছে যে এইটা খুব রিলেটেড টু মাই ক্যারিয়ার। আমার মিডিয়া লাইনের সাথে এটা অনেক বেশি রিলেট করে। যেই ক্যারেক্টারটা আমি করেছিলাম অনেকেই বলে যে এটাতে কোনো লাভ হবে না, কেন করছো? এবং আমার মনে হয় যে প্রত্যেকটা ডিরেক্টর ওই বাউন্ডারিটা ক্রস করে সবাইকে নিয়ে কাজ করার মেন্টালিটিটাও রাখতে হবে। লাইক এটা আমার গো টু একদম। আমি বাসা থেকে বের হলে মেয়েটা পরে বের হবো অ্যান্ড লাইক স্লিপার চাপ্পাল এই টাইপের একটা, তাই না? সো এই ডিফারেন্ট অরাটা অনেক বেশি দরকার, আর এই অনাটা ক্যারি করাও অনেক দরকার। এই কনফিডেন্সও নষ্ট করা যাবে না, ওরাও নষ্ট করা যাবে না, লাস্ট পর্যন্ত রেখে দিতে হবে আপস অ্যান্ড ডাউনস এর ভিতরে। Hi everyone, welcome back to She Season 2. It's a podcast where we talk about women, we celebrate women, we talk about their struggles, their hurdles, and the strategies that they follow to achieve what they have achieved today. So আজকে আমাদের এপিসোডে এমন একজন গেস্ট আছেন যিনি কিনা খুবই অল্প বয়স থেকে তার ক্যারিয়ার শুরু করেছেন। এতটাই ছোট বয়স থেকে that we can't even imagine যে এত ছোট থেকেও ক্যারিয়ার স্টার্ট করা যায়, and she has been proving herself, her work and her worth ever since. আমাদের সবারই শুরু থেকেই তাকে ভালোবেসে আসা এবং এখনো তার কাজ দেখলে কিন্তু আমরা মুগ্ধ হয়ে যাই। She is undeniably talented. Ladies and gentlemen, please welcome প্রার্থনা ফারদিন দিঘি। হ্যালো, হ্যালো, কেমন আছো? আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু শি সিজন 2. থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং টাইম ফ্রম ইউর বিজি স্কেডিউল, এবং আমরা অনেক খুশি আসলে আজকে তোমাকে পেয়ে। সো মাচ, আর আমারও শীতে আসতে পারে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। সো দেখি শুরুতেই জানতে চাইবো, এখন কাজের ব্যস্ততা, কাজ নিয়ে তো অবশ্যই জানতে চাইবো, কিন্তু তোমার মায়ের প্রথম ছবি, তোমার শেষ ছবি, এই ব্যাপারটা নাও when you look back at this, কি মনে হয়, কেমন লাগে? বেসিক্যালি ভালো লাগাটাই বেশি কাজ করে, কারণ আমার প্রথম কাজ আমার মার সাথে এবং আমার মার কাজটাও শেষ হয়েছে আমাকে দিয়ে। সো এটা একটা অন্যরকম গুড ফিলিং দেয় আসলে। When you started working, তোমার বয়স মাত্র 8 বছর ছিল। নো আসলেও? নো, কত I was 3.5. Oh my god. সো ওই প্রজেক্টটার সময় কতটুকু মেমোরি আছে ওই প্রজেক্টের? মোটামুটি আমার অনেকখানি মেমোরি আছে, যেটা আমার থাকার কথা না, হ্যাঁ। বাট আল্লাহর রহমতে আমার সবই মনে আছে এখনো পর্যন্ত মোটামুটি। অ্যান্ড কাজ তো তখন বুঝতাম না, বুঝার কথাও না, প্রশ্নই আসে না কাজ জিনিসটা যে কি, শুটিং কি, শুটিং সেট কি। বাট আমি এটাকে আসলে একটা গেমের মতো নিয়ে নিয়েছিলাম, যে এটা গেম, আদারওয়াইজ এটা তো আসলে কোনোদিনও হতো না। আমাকে বাসা থেকে বলা হতো যে এটা একটা খেলা, তোমাকে ওখানে গিয়ে বিভিন্ন রকম ভাবে সাজতে হবে, কথা বলতে হবে, তোমার মা বাবা চেঞ্জ হবে, এরকম একটা খেলা এটা তোমার। তখন কি এক্সাইটিং লেগেছিল? হ্যাঁ, মানে আজকে তুমি পারলে তোমাকে চকলেট দেওয়া হবে, এই টাইপের কথা বলে বলে শুটিং করানো। সো রিওয়ার্ড ওয়াজ দ্য মেইন মোটিভেশন। সো 2012 থেকে 2020 দীর্ঘ সময় ধরে ইউ হ্যাভ বিন অ্যাওয়ে ফ্রম ক্যামেরা, ইউ হ্যাভ বিন অ্যাওয়ে ফ্রম ওয়ার্ক। কেন এই ডিসিশনটা নেয়া? এই ডিসিশনটা বেসিক্যালি আমার বাবার ছিল, যে ফার্স্ট অফ অল আমার স্টাডিজ এর জন্য, যে আমি তখন আস্তে আস্তে হায়ার ক্লাসে যাচ্ছিলাম, এন্ড বাবা চাচ্ছিল যে অ্যাটলিস্ট এসএসসিটা না হওয়া পর্যন্ত আমার যাতে কোনো কামব্যাক না হয়, যাতে পড়াশোনাটাও ভালো মতো হয়, আর এর মধ্যে হচ্ছে নিজেরও একটা ব্যাপার থাকে যে আমার আসলে মাইন্ড চেঞ্জ হতেও পারে যে আমি কাজ করব নাকি করব না। সো ওই নিজের জন্য সময়টাও দেওয়া। সো ডিসিশনটা বাবারই ছিল, এন্ড তারপরে বাবাই আর কি কল দেয় যে হ্যাঁ, নাও ইউ ক্যান ওয়ার্ক আফটার মাই এসএসসি। I think that was one vital decision. That happened for definitely good. But স্কুলে পড়ার সময় did your classmates know that তাদের পাশে বসে যে মেয়েটা পড়ছে she's actually a star? হ্যাঁ, সবাই জানতো, এবং মানে আমি তো অনেকদিন কাজের বাইরে, দেখা যেত যে 8 বছরের মতো আমি কাজের বাইরে, বাট স্টিল আমি যখন স্কুলে যাওয়া আসা করছি আমাকে সবাই আচ্ছা ওই দিঘিটাই এটা। বড় হয়ে যাওয়ার পরে মানে কাজ ছেড়েছি অলমোস্ট ক্লাস 2-তে থাকতে 3-তে থাকতে আমি কাজ ছেড়েছি, বাট ক্লাস 8-এ উঠে যাওয়ার পর আচ্ছা ওই ছোট দিঘি, এভাবেই সবাই রিকগনাইজ করতো। তোমার রেসপন্স কি থাকতো? আমি খুব হাসতাম, মানে খুব অবাক লাগতো। You ever understand your worth, যে এত বড় একটা কাজ এবং শুরু থেকেই অ্যাক্টর হিসেবে কিন্তু you are validated since get go. সো তোমার কি কখনো রিয়েলাইজেশনটা আসতো আসলে তুমি কতখানি কাজ করে ফেলেছো? লাস্ট 2-3 ইয়ার্স আই রিয়েলাইজড। তার আগে আসলে বুঝতামই না কি হচ্ছে, কি হয়েছে, এগুলা মাথায় আসতো না। বাট লাস্ট 2-3 ইয়ার্সে
আই জাস্ট রিয়েলাইজ আচ্ছা আমি তো এত কাজ করে ফেলেছি, হুম এত কাজ করে যাচ্ছি, মানুষ মনেও রাখছে। হুম সো খুব রিসেন্ট আমি বলবো। এত ছোট বয়সে 3বার ন্যাশনাল অ্যাওয়ার্ড জেতা, হুম। এই ব্যাপারটা কেমন ছিল, বা when you look back at it এখন কেমন লাগে? এখন তো দেখলে অনেক অবাক লাগে, বিলিভ হয় না যে আচ্ছা কিভাবে সম্ভব এটা। এবং ইটস এ রেকর্ড, এখনো পর্যন্ত কোনো শিশু হ্যাঁ। শিল্পী 3বার তো পাইনি, 3বার ক্রসও হয়নি। হুম সো এখনো যখন এই জিনিসটা ভাবি, তাকাই, লুক ব্যাক করে, সো আই ফিল লাইক ও মাই গড কিভাবে সম্ভব, এটা আমার দ্বারা কিভাবে সম্ভব। গ্রোয়িং আপ কি হতে চেতে বড় হয়ে? ডক্টর, এটা হচ্ছে আমার কমন কথা, মানে আমাকে যে এসে জিজ্ঞাসা করতে তুমি কি হবে, ডক্টর, আমি ডক্টর হব। আর আরো যখন ছোট ছিলাম তখন বলতাম যে বড় হয়ে আমি, মানে আমি যখন যেটা দেখতাম তখন, মানে টিভিতে এখন কেউ পুলিশ, আমি পুলিশ হব। টিভিতে এখন আমার কোনো ফেভারিট একটা ক্যারেক্টার অ্যাক্টর, আমি অ্যাক্টর হব। টিভিতে কেউ এখন, আমি যখন সিআইডি দেখতে বসতাম তখন সিআইডি হব। সো ইট ডিপেন্ডস আমি কি দেখছি টিভিতে, তারপরে আমার ওইটা হতে ইচ্ছা করতো। So I think acting সেই ক্ষেত্রে fits the profession because you get to be everything you want. Exactly. But পড়াশোনা চলছে জার্নালিজমে, so why particularly journalism? বেসিক্যালি আমার মনে হয়েছে যে এটা খুব রিলেটেড টু মাই ক্যারিয়ার। আমার মিডিয়া লাইনের সাথে এটা অনেক বেশি রিলেট করে, এবং কিছু জিনিস আমার মনে হয়েছে আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে জার্নালিজমের উপর। সো আই ফিল লাইক যে এইটাতে পড়লে আমি আরো আমার মিডিয়া সম্পর্কে বেশি জানতে পারবো। That's the thing. Okay, that's an interesting POV. জংলি দেখার সময় কোন সিনে তুমি নিজে কেঁদেছো? লাস্টের সিনটাতে আমি নিজে খুব কেঁদেছি, যখন ওই যে পাখি মারা যায় ওই সময়টা আমি নিজেই খুব কেঁদেছি এটা সময়। ডিরেক্টরের মামলার ওই সময়টাতে দর্শকদের থেকে তো অনেক ডিফারেন্ট কমেন্টস এসেছে, সো নেগেটিভ কমেন্টগুলি কিভাবে হ্যান্ডেল করেছো? এটা তো অনেক আগের কথা, সো তখন আসলে হ্যান্ডেল করতে খুব কষ্ট হতো, তখন খুব পেইন লাগতো এগুলো। তখন না অনেক ডিপ্রেশনে পড়েছি, তখন অনেক ফ্রাস্ট্রেটেড হয়েছি, ডিপ্রেশনে পড়েছি, কান্নাকাটি করেছি, সবই হয়েছে। বাট এখন যদি দেখি তাহলে এখন লাইক যে আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, যেটা হয়ে গেছে ওটা নিয়ে তো কথা বলে লাভ। Who was your biggest support system তখন? আমার ফ্যামিলি, টোটালি আমার ফ্যামিলি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওই টাইমগুলোতে না আমি খুব বেশি রিয়েলাইজ করেছি যে হু ইজ মাই ওয়েল উইশার অ্যাকচুয়ালি। মানে সবাই হয়তো বা ফোন করেছে, বাট মোস্ট অফ দ্য ফোন হচ্ছে কি দরকার ছিল এত কথা বলার, কিন্তু কেউ অ্যাপ্রিসিয়েট খুব কম মানুষ করেছে। বা তোমার পিওভিটা বুঝতে চাওয়ার মানুষ না, কেউ জিজ্ঞাসাও করেনি যে আমি কেন বলেছি, কিংবা আমার ইয়াটা কি ছিল, থিঙ্কিংটা কি ছিল বলার সময়। তো এই জিনিসগুলো তখন খুব রিয়েলাইজ করেছে, এবং এই জিনিসটা প্রথমেই তখন হয়েছে যে আসলে আমি বুঝতে পারছি আমার ওয়েল উইশার কারা। Okay, so now we're going to look back into Child Diggy's life. Okay. So back in the days, back in 1988, তখন তোমার বাবা মা দুজনই prominent actors. তাদের career already established, they're flourishing. So তারা একসাথে মুভি করতে গিয়ে প্রেমে পড়েন, বিয়ে করেন। সো মা কি তখন তোমাকে এই লাভ স্টোরিটা বলেছিল তাদের? আমি মার মুখে, আমার কাছে ডিরেকশন থেকে আমার মা যখন অন্য কারোর সাথে গল্প করতো তখন বেশি শুনেছি এই গল্পটা, যে হ্যাঁ কিভাবে হয়েছে তাদের লাভ স্টোরি, কিরকম হয়েছে, তারা শুটিং করতে গিয়েছে, ওখান থেকে দুজনের দেখার পরে ভালো লাগার পরে ওই সময় হচ্ছে ল্যান্ড নাম্বার চালাচালি এরকম করে, দেন বাসার অ্যাড্রেস চেঞ্জ হওয়া, দেন আবারও শুটিং স্পটে বারবার দেখা হওয়া, ওখান থেকে তাদের একটা বন্ডিং, তাদের একটা লাভ স্টোরি শুরু হয়। এবং তারপরে যেহেতু আমার বাবা ফার্স্টে হিন্দু ছিল, হি ইজ আ কনভার্টেড মুসলিম, ওখান থেকে ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যুস এন্ড এভরিথিং, এগুলো তখন খুব শোনা হয়েছে। সো তোমার যে টিভিসিটা ছিল গ্রামীণ ফোনের বাবা জানো, সেটার ডায়লগটা মেমোরাইজ করতে তোমার কতটুকু সময় লেগেছিল? একদিন লেগেছিল আমাকে। আমাদের ডিরেক্টর যে উনি হচ্ছে স্ক্রিপ্টটা বাসায় দিয়ে গিয়েছিল, তো বলেছিল কালকে আবার দেখা করব। তো আমার মা বলেছিল আমি মুখস্থ করিয়ে রাখবো, এবং ওই একদিন লেগেছে। এবং একটা দিন আমার মনে আছে যে আমি আমার কানের সামনে বারবার এটা পড়া হচ্ছিল, বসে ওইটাই পড়া হচ্ছিল কেউ, এবং একবার এই দায়িত্ব এক একজন পালন করছে। একবার আমার মা পড়ছে, একবার আমার বাবা পড়ছে, একবার আমার চাচু পড়ছে, কানের সামনে এসে আমার জাস্ট ওটা আমাকে শোনানো, আচ্ছা শুনো তো এটা কি। এবং আমি ভাত খাচ্ছি, আমার একদম স্পষ্ট মনে আছে তখন কারেন্ট থাকতো না খুব একটা,
কারেন্ট চলে গেছে, তখন হ্যাঁ। জেনারেটর আইপিএস এর খুব একটা চল না, কারেন্ট চলে গেছে, একটা মোমবাতি হাতে এরকম করে রাখা, এবং আমার মা আমাকে ভাত খাইয়ে দিচ্ছে আর পাশ থেকে আমার চাচ্চু পরে পরে আমাকে বলছে আচ্ছা এটার পরে জানি কি, তখন আমার মনে হয়েছে এটার পরে তো এইটা, তো এইভাবে আমি পুরোটা মেমোরাইজ করেছি। দ্যাটস সো কিউট। সো বড় হয়ে যখন তুমি সেই টিভিসিটা দেখো, হাউ ডু ইউ ফিল? আই ফিল সো গুড। এটা ডিপ ডাউন আই ফিল সো গুড, ভালো লাগে এই জিনিসটা। আর মানে নিজেরই অবাক লাগে যে এই বয়সে এত বড় একটা ডায়লগ বলা, এবং It's a big dialogue, it's a monologue. এক্স্যাক্টলি ইটস আ মনোলগ, সো ওই জায়গাটা থেকে একটু অবাকও লাগে। হ্যাঁ। So once you said, I began my journey with a TVC commercial for Grameenphone at the age of 3 and received huge response from viewers. So 3 বছরের একটা বাচ্চা মেয়ে রেসপন্স ব্যাপারটা কিভাবে নিত তখন? বুঝতাম না, একদম বুঝতাম না তখন ওই সময়টায়। মানে আমি শুধু আমার শুধু মনে পড়ে আমি বাইরে গেলাম আর এক ঝাঁক মানুষ এসে আমাকে দেখছে। তখন তো আসলে ছবিও তোলা ওভাবে হতো না, কারণ ফোন তো এখনকার মতো তো স্মার্টফোন ছিল না, তখন ছিল বাটন ফোনে কিছু ক্যামেরা, হ্যাঁ। ওইটা দিয়েই ছবি তুলতো, এবং ওটা দিয়েই মানুষ হচ্ছে ছবি তুলতো, ওটা দিয়েই মানুষ অনেক, তখন আসলে নাম্বারটা বেশি চেত, আপনার নাম্বারটা দিবেন আপনার সাথে একদিন ফোন করে কথা বলবো, আমার মাকে বলতো। অটোগ্রাফ নিত খুব বেশি, আমি তো আর লিখতে পারি না তখন, 3-4 বছর বয়স, তখন তো লিখতে পারি না। সো ওই মোমেন্টটা হচ্ছে অটোগ্রাফ, আপনার আপু আপনার, এবং অটোগ্রাফ মানে হচ্ছে আরেকজনের নাম লেখা, আমি নিজের নাম লিখে দিয়ে দিতাম। এটাই আমাকে শেখানো হয়েছিল, বাসায় অটোগ্রাফ বলে এটা দিবে। আমি এবং এটা অনেক গ্রোন আপ পর্যন্ত আমি এটাই করেছি, আমি জানতামই না অটোগ্রাফটা অ্যাকচুয়ালি কি। ওকে, সো মাঝে মাঝে কি মনে হয় যে ইফ নট ফর দ্যাট টিভিসি ইউ উড হ্যাভ বিন সামওয়্যার এলস এখন ইন ইয়োর ক্যারিয়ার, যে ওই টিভিসিটা তখন যদি না করা হতো মেবি ইউ উড হ্যাভ বিন অন টু আ ডিফারেন্ট প্যাথ? হ্যাঁ হ্যাঁ, এটা মোটামুটি মানে শিওর এই জিনিসটা, যে হয়তো বা আমার মিডিয়াতে খুব একটা আশা হতো না, আশা হলেও খুব পরে, অনেক পরে, মানে হয়তো বা এখন আমার ক্যারিয়ার শুরু হতো, আগে তো থাকতোই না, তো আরো দেরি করেও হতে পারতো। কিন্তু ওই টিভিসিটার জন্য আরো বেশি আমরা মিডিয়াতে আরো বেশি, আমি স্পেশালি আমাকে আরো মিডিয়াতে আনা হয়, কারণ আমার মার কোনো ইচ্ছা ছিল না ছোটবেলায় কাজ করাবে, কিংবা বড় হয়ে আমার মা বলতো বড় হয়ে ওর ইচ্ছা, যেহেতু আমি খুব বলতাম ছোটবেলায় আমি ডাক্তার হব, আমাকে চিন্তা করতো যে ডাক্তারই বানানো হবে, এরকম করেই এরকম কোন একটা ক্যারিয়ারই হয়তো বা তখন। And I'm guessing you were a very good student ছোটবেলায়? না। So were you a backbencher? I was a backbencher. আমি একটা টাইম পর্যন্ত I was a very good student, এটাও সত্যি যে একটা সময় পর্যন্ত আমি ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ যেগুলো খুব আমি মেনটেন করেছি, পড়াশোনা করেছি, বাট একটা টাইম পরে I just become a backbench. And which one do you think was better for you? একদম মানে straight up A student নাকি backbencher হওয়া was more fun? It's more fun. So fun. মানে আমার মনে হয়েছে যে একটা টাইম আমার খুব অবাক লাগতো তখন, আর এত পড়াশোনা করছে আর পিছিয়ে আমরা বসে, আমার এখনো মনে পড়ে যে ক্লাস 8-এ যখন সামনের মেয়েগুলো পড়াশোনা করছে, জিএসসি পরীক্ষা, এক একজনের চুল ছেঁড়াছিড়ি অবস্থা, আর আমরা পিছিয়ে, আমরা 2-3 জন ফ্রেন্ড মিলে আমরা গুনগুন করে গান গাই, এরকম একটা অবস্থা আমাদের। যে না এখনই ফান। ধরা খাওয়া হয়েছে কখনো? অনেক। আমি আমার একটা ফ্রেন্ড আমাকে নিয়ে এখনো হাসে যে আমার খুব এটা বাজে একটা অভ্যাস ছিল, যে আমার হচ্ছে ধৈর্য খুব কম। আমি পরীক্ষার হলে গিয়েছি, আগামী 1 ঘন্টার মধ্যে আমার যদি কিছু মনে না পড়ে আমি সব রেখে চলেও যেতে পারি, আমি এরকম একটা মানুষ, আর দিব না পরীক্ষা, আমি হচ্ছে এরকম, প্রচুর আমার ধৈর্য কম। সো আমি হচ্ছে নিজেকে আমি ওখানে রাখার জন্য আমি পরীক্ষার হলে পর্যন্ত গুনগুন করে গান খেতাম, সামনে থেকে চুপ কর বের করে দিবে, এক্সপেল করে দিবে। সো আমি হচ্ছে এই টাইপের স্টুডেন্ট ছিলাম। So how was that journey in school? Because you were so talented at that age. You were also famous. So treatment কি differently পাওয়া হতো from your friends? না, এইটা ওভাবে পাওয়া হতো না, যদি সত্যি কথা বলি, যে এইটার জন্য আমি তাদের কাছেও গ্রেটফুল, আমার স্কুল, আমার টিচার্স, এভরিথিং, আমি তাদের কাছে খুব গ্রেটফুল যে আমাকে কখনো আলাদা ট্রিটমেন্ট দেওয়া হয়নি, আমাকে 5টা স্টুডেন্টের মধ্যে ট্রিট করা হয়েছে, যার জন্য আমি আরো একটু পড়াশোনা করতে পেরেছি। কারণ আমার বাবা স্পেশালি খুব মেক শিওর করতো, আমাকে যখন ভর্তি করতে নিয়ে যায়, কিংবা সে যখন বারবার প্যারেন্টস টিচার মিটিং এ আসতো, তখন সে খুব মেক শিওর করতো যে আমাকে যাতে কখনো আলাদা ট্রিটমেন্ট দেওয়া না হয়, এবং আমি ভুল করলে আমাকে পানিশমেন্ট দেওয়া হয়, এগুলো যাতে সব করা হয় আমার সাথে, সে খুব মেক শিওর করতো এই জিনিসটা, যার জন্য আরো কখনো হয়নি। So he actually raised you as an ideal daughter and he was that ideal father figure in your life. So কাবুলিওয়ালা মুভিটা, এই মুভির শুটের কি মনে আছে?
because you were also very young at that age. এটা তো গ্রামীণ ফোনের একদম পরপরই। হুম, তো এই মুভিটা করা হয়েছিল মান্না আঙ্কেলের সাথে। হুম। মান্না আঙ্কেল তো এখন আর বেঁচে নেই। সো ওই সময়টায় মান্না আঙ্কেল ছিল আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, বাবার খুব ক্লোজ, আমার মার খুবই ক্লোজ। সো ওই জায়গা থেকে মান্না আঙ্কেলের সাথে একটা খুব গুড বন্ডিং হয়েছিল, যদিও প্রথম একটু ভয় পেয়েছিলাম তার সাথে কাজ করতে গিয়ে, কারণ খুব ছোট ছিলাম তো। সে একটা জুব্বা পরে আসছে, এত বড় দাড়ি লাগিয়ে পাগড়ি পরে, খুব ভয় লেগেছিল প্রথম। বাট পরে একটা টাইম পরে মান্না আঙ্কেলের সাথে আরো কাজ হয়েছে, আরো সিনেমাতে কাজ হয়েছে। সো ওই জায়গা থেকে মান্না আঙ্কেলের সাথে একটা বাবা মেয়ের মতো সম্পর্ক হয়ে গেছিল। এবং আমার মনে আছে যে কাবলিওয়ালার সেটে খুব প্যাম্পার করা হতো আমাকে, কারণ প্রথম সিনেমা তো, আবার এত ছোট মানুষ, মানে যখন যা লাগবে দেখে আমি আমার খুব অ্যাজ আ চাইল্ড আমার খুব নখরা ছিল, আমি এখন চট দিব না, আমি এখন শুয়ে থাকবো, আমি এখন চকলেট খাবো। Because you were a baby. I was a baby, exactly. So আমার মনে পড়ে একটা ইন্টারেস্টিং খুব ঘটনা, যে আমার একদমই মুড নেই, শুটিং করার কোনো ইচ্ছাই নেই, আমি এখন আর শুটিং করবো না, আমার এখন খেলার ইচ্ছা। সো এখন একটা সিকোয়েন্স তারা অর্ধেক শুট করে ফেলেছে এবং তার অর্ধেকের পরে আমি আছি। তো এখন কি করা যায়, আমি কোনোভাবে আমাকে মানানো যাচ্ছে না যে আমি শুট করব। এবং আমার মা বলছে এখন যদি ওকে দিয়ে কোনোভাবে জোর করে করাই পুরো সিকোয়েন্সটা নষ্ট হবে, কারণ ও তো বাচ্চাও বুঝবে না এটা। তো আমাদের যে ডিরেক্টর ছিল কাজী হায়াত আঙ্কেল, কাজী হায়াত আঙ্কেলের একটা পেট ছিল, একটা কুকুর ছিল, সে বাসা থেকে ওটা নিয়ে আসে আমাকে 1 ঘন্টা ছেড়ে দেয়, তুমি ওটার সাথে খেলো। তো 1 ঘন্টা খেলে আমি এসে আমি একদম পুরো ফুরফুরা, আমার এখন ভালো লাগছে, মানে সব দিব। And which shot was that? কোন সিনটা ছিল ওটা? কোন সিনটা ছিল মনে নেই, বাট আই ওয়াজ ওয়ারিং আ হোয়াইট ফ্রক, আমার হাতাটা লাল ছিল, এটার একটা সিন আছে, ওইটাই প্রবাবলি হবে। When you first received the national award for this film, ওই সময় কি কখনো জানা হয়েছে যে how did your parents feel about that? ওনাদের অনুভূতি বা ওনাদের ফিলিংটা কি ছিল? আমার যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যানাউন্স হয়, তো ন্যাশনাল অ্যাওয়ার্ডের অ্যানাউন্সমেন্টটা তো হয় বিটিভিতে হচ্ছে, নিচে প্রথমে স্ক্রলিংটা আসে, যে একটা ইয়া দেখায় যে কে কে অ্যাওয়ার্ড পেয়েছে, এবং তারপর হচ্ছে নিচে স্ক্রলিং আসতে থাকে যে এই অ্যাওয়ার্ড পাওয়া হয়েছে। তো ওই বছরের অ্যাওয়ার্ডে আমার মা খুব ওয়েট করেছিল যে শিশু শিল্পী এই বছর কে পাবে বা কে পায়, সে দেখবে, এবং সে বসে বসে দেখছে। একটা টাইম পরে আমার নাম এসেছে, আমি ছিলাম আরেকটা রুমে খেলছিলাম আমার ফ্রেন্ডের সাথে, এবং ওই টাইমে আমি শুধু একটা আওয়াজ পেলাম, আমার মা একটা চিৎকার দিয়েছে, আমার মেয়ে জাতীয় পুরস্কার পেয়েছে, আমার মেয়ে জাতীয় পুরস্কার পেয়েছে। আমি তো মনে হয়েছে এমন একটা চিৎকার, মনে হচ্ছে কিছু হয়েছে, আমি দৌড়ে গেলাম যে কি হয়েছে অ্যাকচুয়ালি এখানে। তো আমি ভিতরে গিয়ে দেখি ড্রয়িং রুমে সে বসে, সে অঝরে কাঁদছে খুশিতে যে আমার মেয়ে জাতীয় পুরস্কার পেয়েছে। সো আমি বলছি যে মা জাতীয় পুরস্কার কি? তো বললো এটা অনেক বড় একটা পুরস্কার। বললাম আমি তো আরো অনেক পুরস্কার পেয়েছি, ততদিন আই হ্যাভ ওন সো মেনি অ্যাওয়ার্ডস। তো বললাম যে আমি তো আরো অনেক পুরস্কার পেয়েছি। তো বললো এটা হচ্ছে সব পুরস্কারের সবচেয়ে বড়, যত পুরস্কার আছে তার থেকে সবচেয়ে বড় এটা। তো আমি বললাম যে এত বড় পুরস্কার, এটার সাথেও আমাকে চকলেট দিবে না? আই জাস্ট টোল্ড দ্যাট, আমার পুরো মনে আছে। মানে আমার একটাই কথা ছিল যে প্রত্যেক মানুষ আমাকে পুরস্কার দেয়, আমি জিজ্ঞেস করতাম আমাকে এটা কেন দেয়, এটা কেন, মানে এই জিনিসটা কেন দিচ্ছে। তো আমার মা বলতো তুমি অনেক ভালো অভিনয় করো, এই জন্য তোমাকে এটা গিফট দিচ্ছে। তো প্রতিবার আমি বলতাম আমি তো এগুলো পছন্দ করি না, আমি পছন্দ করি চকলেট, আমাকে গিফটে তাহলে আমার পছন্দের জিনিস কেন দেয়, কেন দিচ্ছে না? দ্যাট ওয়াজ আ ভ্যালিড কোয়েশ্চেন আসলে। তো তখন বললাম এটা এত বড় পুরস্কার, এটার সাথেও কি আমাকে দিবে না চকলেট? তো আমার মা তখন হাসছে, মানে বাসা সবাই হাসছে যে ওর টেনশন চকলেটে, ও যে অ্যাওয়ার্ড পেয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা ওর মাথায় নাই। So I think আজকে on this show we can make a request to the authority যে শিশু শিল্পীদেরকে যখন অ্যাওয়ার্ড দেওয়া হবে, প্লিজ লেটস অ্যাড a box of chocolate for them. সত্যি কথা, মানে এটা ন্যাশনাল অ্যাওয়ার্ডের সাথে এটা একদম দিয়ে দেওয়া উচিত, এটা বাচ্চারা বুঝবে না যে জিনিসটা কি। হ্যাঁ, সো লাস্ট ইয়ার তোমার মা চলে যাওয়ার 14 বছর ছিল, and we saw a very emotional status there. It shook me kind of. So definitely এই লসটা কোনো কিছু দিয়েই কম্পেয়ার করা যায় না, বাট ডু ইউ থিঙ্ক যে ইফ শি ওয়ার অ্যালাইভ, আজকে লাইফটা বা মেবি তোমার ক্যারিয়ারটা অথবা তোমার স্টাডি প্যাথ ওভারঅল ইন জেনারেল লাইফটা অনেক ডিফারেন্ট হতো? অনেক ডিফারেন্ট হতো, অনেক, মানে একদম আপসাইড ডাউন হতো ব্যাপারটা। এটার রিজন হচ্ছে যে প্রথমত আমি তোমাকে বললাম না যে আমি খুব ভেঙে পড়েছিলাম, আমি তখন বুঝিনি যে জিনিসটা কেমন, অনেক ওয়েল উইশার চিনেছি, বাট শি ইউজ টু নো দিস আসলে কে ওয়েল উইশার কে না, কিংবা
এই টাইপের কোনো সিচুয়েশনে পড়লে তখন হয়তো বা আমার মা হয়তো বা সোশ্যাল মিডিয়ার যুগটা পায়নি, বাট শি নোজ যে একটা পেপারে তার কাউকে নিয়ে কিছু লেখলে সেটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, তখন তো পেপার পড়তো এবং তারপরে 10 জনকে কিভাবে ফেস করতে হয়, কিভাবে উত্তর দিতে হয়, এগুলো কিন্তু সে জানতো। সিমিলার টু দিস, কারণ সেগুলো এক্সপিরিয়েন্স করে এসেছে। তো ওই টাইম থেকে এখনো পর্যন্ত মানে যত কিছু হয়েছে, যত আপস অ্যান্ড ডাউনস বলো, যত গুড নিউজ বলো, ব্যাড নিউজ বলো, এগুলো সবকিছু হ্যান্ডেল করারও একটা ব্যাপার থাকে এবং সে এটা খুব ভালো করে করতে পারতো। সো দেয়ার ইজ সো মেনি রিজনস যেটার জন্য আমার মনে হয় যে লাইফটা একদম ডিফারেন্ট হতে পারে। If you had to pick few qualities of your mother that you would love to have in yourself to raise your child, সেই কোয়ালিটি গুলি কি হবে? শি ওয়াজ এ ভেরি ইন্টেলিজেন্ট ওম্যান, লাইক সে বুঝে ফেলতো, তার সিক্স সেন্স খুব ভালো কাজ করতো যে এখন কি হবে কিংবা পরে কি হবে সে না বুঝে ফেলতো, মানুষ দেখলেও বুঝে ফেলতো সে কিভাবে কি হবে। সো এই জিনিসটা আমি খুব করে চাই যে আসলে কিভাবে কি হবে, এবং সে বলে দিত কাউকে, মানে আমার তো একটা বড় ভাই আছে, তো সে বলে দিত যে তুই ওখানে যাবি, এটা করবি, এটা করবি, হয়ে যাবে। আমি চাই এইভাবে বলে দিতে যে আমার বাচ্চা কাচ্চাকে যে এটা করবে, হয়ে যাবে। যদিও আমার ভিতরে এই জিনিসটা একদম নাই, কিছুই বুঝি না এখনো, বাট স্টিল। তারপর সে খুব সুন্দর করে কথা বলতো, মানে সে খুব সুন্দর করে জিনিসগুলো হ্যান্ডেল করতে পারতো, কথা বলে সে অনেক কিছু হ্যান্ডেল করে ফেলতে পারতো। সো এই জিনিসটা আমি চাই। দেন সে খুব ভালো রান্না করতো, খুবই ভালো রান্না করতো। এইটা আমি খুব করে চাই, আমি ট্রাই করি অনেক, বাট আমি জানি না হয় কিনা। সো What's your favorite dish of hers that she made? চিংড়ি মাছের মালাই, এটা আমার খুব ফেভারিট। এবং এটা যে কি মজা করে রান্না করতো, আমি আজ কোনো 5 স্টারে খেয়েও আমি এটা পাই, মানে এটা খুব স্বাভাবিক, পাবো না, এটা মার হাতের রান্নাটা একটু আলাদা। সো এইটাও আমি চাই, এরকম আরো অনেক 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 গুণ আছে যেটা আমি চাই। So you also had another emotional status back in 2023 যেখানে you wrote that there is so much that I want to share with you. So এখন কি এই সময় এসে মনে হয় যে শেয়ার করার মানুষ পাচ্ছি না, বা মেবি কিছু কথা আছে যেগুলি হয়তো বা মায়ের সাথে শেয়ার করলে they would have different outcome in life? এটা অ্যাবসলিউটলি ইয়েস, কারণ হচ্ছে আসলে অনেক সিচুয়েশনে আসে যে তখন হচ্ছে কি অনেক মানে সবাইকে সবকিছু বলার পরও কিংবা খুব ক্লোজ কিছু পার্সনদেরকে বলার পরেও খুব এমটি লাগে, যে মনে হয় ওইটা হলো না, ঠিকভাবে বুঝলো না, বা কানেক্ট করতে পারলো না, কিংবা আমি যে এক্সপ্রেশনটা তার থেকে এক্সপেক্ট করেছি ওটা আসেনি। সো ইট হার্টস ওই টাইমে, তখন মনে হয় যে না, তাহলে মনে হয় মাই বুঝতো, তাকেই বুঝিয়ে বলতে পারতাম। সো হ্যাঁ, এরকম অনেক সিচুয়েশন এখনো আসে, এখনো অনেক কথা আছে যেগুলো হয়তো তাকে বলতে পারলেও ভালো লাগে। But still, how beautifully you have worked on yourself and how beautifully you're still working. You're moving forward with the courage that you have. We want to applaud you for that. এবং we want to get to know you a bit more personally. Yeah, sure. Let's say 3 things or 3 ideologies that you believe সব মানুষের থাকা উচিত, বা 3 habits যেটা সব মানুষের থাকা উচিত। চেষ্টা করা উচিত অনেক সত্যি কথা বলার, যে কোনো সিচুয়েশন। আমি জানি আমি ডুবে যাব, তখনও যাতে আমার এই গাটসটা থাকে যে আমি খুব সত্যি কথা বলবো। এই ট্রুথফুলনেসটা খুব দরকার আসলে, আদারওয়াইজ হয় কি যে মানে ওই মানুষটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় মিথ্যা দিয়ে। আমরা পুরো মানুষের আইডিওলজি চেঞ্জ করে দিতে পারি একটা মিথ্যা দিয়ে। সো এটা অনেক দরকার। দেন আই গেস বিহেভিয়ারটা খুব ইম্পর্টেন্ট, মানে কানেকশন, দেন হচ্ছে অ্যাকশন টু রিয়াকশন, এটা বোঝা খুব ইম্পর্টেন্ট। টোন অনেক ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই জিনিসগুলো না মেনটেন না করতে পারলেও বোঝা উচিত। যদি আমি বুঝি যে আমার টোনটা এখন আমি জানি কোনোভাবেই নর্মাল হয়ে বের হবে না, তাহলে আমি কথাই বলবো না। এই যে বিহেভিয়ারাল জিনিসগুলা, এগুলো খুব মেনটেন করা উচিত, এগুলো বোঝা উচিত অন্তত। দেন আমি মনে করি যে এথিক্স খুব ইম্পর্টেন্ট মানুষের। ভালো খারাপ আমাকে জানতেই হবে, আমি যদি খারাপটা করেও থাকি সেটাও আমাকে জানতে হবে আমি খারাপ করছি, রিয়েলাইজেশনটা থাকতে হবে। মানে হয়তো আমি জানি কোন একটা খারাপ কাজ করলে এখন আমার অনেক বেনিফিট হবে, কিন্তু আমি এটা জেনেই করব। আমি জাস্টিফাই করতে যাব না যেটা ভালো, কিংবা আমি কাউকে বলতেও যাব না যেটা ভালো। আমি নিজের সাথেও যদি কথা বলি, আমি নিজেকেই বলবো আমি খারাপ করেই করেছি, আমি ভালো করে করিনি। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। 3 books that changed your life, or it can be 3 movies or 3 songs as well. কি বুকস আমার খুব কম পড়া হয়, বাট বুকস আমি পড়ি শখে। আমি হুমায়ুন আহমেদের বই খুব পড়েছি। সো বুকসের কথা ওভাবে বলা হয়তো বা যাবে না, কারণ মিসির আলীর কোনো বই আমি বাদ দিইনি। সো একটা আমি পিক করতে পারবো না, বাট আই
ক্যান সে মুভিজ যদি বলি which changed my life, I guess Ye Jawani Hai Diwani was one of those movies যেটা হচ্ছে দেখে আমার মনে হয়েছে friendship is very important, connection is very important, and having tour with friend is very important. So, True, absolutely. Having solo trips in life and traveling very with friends, Exactly. মানে it travel changes করাটা your খুব perception on life, and I think you get to know yourself a lot better when you're traveling. Exactly. Yes, and সকালবেলা ঘুম থেকে উঠে first 30 minutes কি করা হয়? How do you prepare yourself for the day? ফার্স্ট 30 মিনিটস আমি হচ্ছে ঘুম থেকে ওঠার চেষ্টা করি। চোখটা খুলে first 30 minutes. This Okay, is all I can do after relatable. waking up. আমি হচ্ছে মানে ফার্স্ট 30 মিনিট আমি হচ্ছে চেষ্টা করি ঘুম থেকে উঠার আর ডিসাইড করি আমি কি আরেকটু ঘুমাবো না আমি এখন উঠে যাব। সো ওই জায়গা থেকে যদি উঠে যেতে হয় তাহলে 30 মিনিট ওই প্রিপারেশনটা নিতে হয় যে উঠার পরে যাতে কোনোভাবে আবার ঘুম ব্যাক না করে, মানে একদম এভাবেই উঠতে হবে। এবং সারাদিনের টু ডু লিস্ট বের করি আজকে কি কাজ, আর কাজ না থাকলে আমি কি করতে পারি, কিংবা আমি কি আজকে কোনো হ্যাং আউটে যাবো কিনা ফ্রেন্ডের সাথে, কিংবা আমি কি কোথাও ঘুরতে যাবো কিনা, কিংবা কিছু লাগবে কিনা। সো এইগুলো হচ্ছে আমি ওই 30 মিনিটে ডিসাইড করি সবকিছু। Okay, that's very great to know. So, what were the 3 decisions in your career যেটা তোমার কাছে মনে হয় যে তোমার জন্য টার্নিং পয়েন্ট ছিল ক্যারিয়ারে? টার্নিং পয়েন্ট এখনো যেটা করে যাচ্ছি সেটা হচ্ছে অন্য ব্যাপারে কোনো পেশেন্স না থাকলেও ক্যারিয়ারের ব্যাপারে আমার অনেক পেশেন্স। লাইক আই ক্যান ওয়েট হোল ইয়ার ফর আ গুড প্রজেক্ট, বসে থাকতে পারবো আমি, ওয়েট করতে পারবো যে একটা গুড প্রজেক্ট আমার কাছে আসবে, এটা আমার অভ্যাস। ক্যারিয়ারের ব্যাপারে অন্য কিছু না, মানে ওই যে বললাম না এক্সামের সময় অর্ধেক পেশেন্স থাকে না, বাট এই ব্যাপারে আমার খুব মানে ওই পেশেন্স গুলো which means you truly love this. Yes, I truly love this. এইদিকে অনেক পেশেন্স। আরেকটা হচ্ছে যদি বলি আরেকটা ডিসিশন সেটা হচ্ছে আমার ক্যারিয়ারের খুব শুরুতে আই হ্যাভ চোজেন ডুইং ওটিটি ফিল্মস। এটা যদি বলি এটা খুব আন্ডাররেটেড একটা ডিসিশন, যদিও যে অনেকে অনেক করে তারপরে হচ্ছে ডিসিশন নেয়, কিংবা এখনো অনেকে আমি দেখেছি অনেক আর্টিস্টের সাথে আমি আড্ডা দিলে এখনো তাদের বলতে আমি শুনি, তারা বলে যে ওটিটিতে কাজ করবো না, ফিল্মেই শুধু কাজ করবো, মানে ওটিটিতে যাবোই না। Why do you think that is? এটা এক একজনের পার্সপেক্টিভ, এক একজন এক এক রকম মনে করে। কেউ কেউ আছে মনে করে যে আসলে বড় পর্দায় কাজ করে ওটিটিতে গেলে হয়তো আমার ওই ক্রেজটা থাকবে না, এটা এক একজনের পার্সপেক্টিভ। সো আমি যেমন যে না আমার ওটিটিতে কাজ করতে হবে, কারণ আমি নিজেও অনেক নেটফ্লিক্স দেখতাম। সো ওই জায়গা থেকে আমার করতে হবে। আই নো একটা সিরিজে কিভাবে ক্যারেক্টারটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়, একটা ওয়েব ফিল্মে কিভাবে করা হয়। সো এটা আমি খুব আর্লি এজে নিয়েছি এই ডিসিশনটা, এন্ড ইট ওয়াজ আ ভেরি বোল্ড ডিসিশন। তখন অনেকে না করেছিল যে না এখন করো না, আরো 2টা সিনেমা রিলিজ হোক তারপরে করো, মানুষ বলবে তুমি নাটক করছো, এরকম অনেক কথা শুনতে হয়েছে, বাট না আমি করব। ইট ওয়াজ মাই ডিসিশন। আর আরেকটা যদি বলি সেটা হচ্ছে যে আরেকটা কি হতে পারে অ্যাকচুয়ালি, এটাও খুব আন্ডাররেটেড একটা ডিসিশন হবে, সেটা হচ্ছে যে যেটা নিয়ে খুব আমাকে মানুষ বলেছিল যেটা নাই করা উচিত। জঙ্গলিতে যেই ক্যারেক্টারটা আমি করেছিলাম অনেকেই বলেছে এটাতে কোনো লাভ হবে না, কেন করছো? Why do you think they thought যে এটাতে কোনো লাভ হবে না? অনেক সময় অনেকে হচ্ছে স্ক্রিন টাইমিংটা নিয়ে অনেক বেশি চিন্তা করে রাদার দ্যান দ্য প্রেজেন্স। কিন্তু আমার মনে হয় যে প্রেজেন্সটা এমন করে তুলে ধরে যে পুরো টাইমটাই যাতে তখন মাথায় ঘুরতে থাকে যে ও তো ছিল, কিংবা ওর জন্য এটা ইম্প্যাক্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই ইম্প্যাক্টটা যদি আমি রেখে দিতে পারি, করতে পারি আমার মতো করে, আমার মনে হয় না যে স্ক্রিন টাইমটা দরকার হয়, বা ওটা ম্যাটার করে। হ্যাঁ ওটা ম্যাটার করে। এবং আমার কাছে ওটা একটা চ্যালেঞ্জের মতোই ছিল যে ওই ক্যারেক্টারটা করা, কারণ স্ক্রিন টাইম কম, একটা গান আছে আই নো, বাট তারপরও আমার অনেকের মনে হয়েছে এনাফ না, অনেক ওয়েল উইশারই বলেছে এনাফ না, বাট ওইটাও হচ্ছে আমি ঊর্ধ্বে গিয়ে এই কাজটা করা। ওকে, এন্ড 3 people in your life যাদের কাছ থেকে সবচেয়ে বেস্ট সাজেশনস পেয়েছো বা শেখার কিছু পেয়েছো? আমার বাবা। 3 people, 3 বলবো না, আরেকটু বেশি বলি। ওকে, আমার বাবা, আমার ভাই, এরা দুইজন হচ্ছে আমাকে লাইফের সবচেয়ে বেস্ট ডিসিশন দিয়েছে। স্পেশালি আমার ভাই আমাকে অনেক ভালো ভালো ডিসিশন দিয়েছে, অনেক গাইড করেছে। দেন আমার বড় খালাও অনেক আমাকে হেল্প করেছে, মানে সে আমাকে অনেক গাইড করেছে ছোটবেলায়। আই কান্ট ডিনাই দ্যাট। এন্ড অলসো মাই বেস্ট ফ্রেন্ড। Are you guys still friends?
Yes, we are very childhood friend, and still we are. And how does she look at your transition from the very young child artist to a mature artist now? Well, my best friend is a he, so Okay. yeah, he looked at me like when he says about my career and everything, সে আমাকে একটা কথাই বলে যে আমি তোকে গ্রো করতে দেখছি from zero to everything. I have seen you like this. So this words just melt my heart. কারণ একটা মানুষ আসলেই যদি আমাকে এত গভীর থেকে দেখে যে কিভাবে আমি গ্রো করেছি, প্রত্যেকটা আপস এন্ড ডাউনস এভরিথিং, He was with you all throughout. একদম মানে যখন আমি কাম ব্যাক করিনি ওই টাইম থেকে ও আমাকে দেখে আসছে যে হাউ আই হ্যাভ বিন প্রিপেয়ারিং মাই সেলফ ফর দ্য কাম ব্যাক অ্যান্ড চুজিং এভরি স্ক্রিপ্ট এভরিথিং, কিভাবে রাতের পর রাত ভোর 5টা পর্যন্ত শুটিং করে আই হ্যাভ মেড ইট অল। সো আই গেস হি ফেল্ট প্রাউড অফ মি। When you were on that break for your studies for 8 long years, তখন কি কখনো মনে হয়েছিল যে আমি হয়তোবা ক্যারিয়ারে যখন আবার ব্যাক করব মেবি এটা ইকুয়াল হবে না, এখন যেরকম আছে হয়তো ওই ক্রেজটা থাকবে না, বা প্রজেক্টগুলি সেম হবে না, বা আগের প্রজেক্ট আর এখনকার প্রজেক্টের মধ্যে বা ব্রেকের পরে ফেরত আসার পরে প্রজেক্টসের মধ্যে কি কোনো ডিফারেন্সেস পেয়েছো, বা তখন কি এটা নিয়ে চিন্তা হতো? হ্যাঁ, তখন আমাকে সত্যি কথা বলতে আশেপাশের থেকে একটাই সাউন্ড পেতাম, সেটা হচ্ছে শিশু শিল্পীরা কখনো কাম ব্যাক করলে কিছু করতে পারে না, কারণ মানুষ তাদের একবার ছোটবেলায় দেখে ফেলে এবং তারা বড় হয়ে যে যাই করে তারা কখনোই কিছু করতে পারে না, তারা ওই ক্রেজটা তারা পায় না, কারণ মানুষ তাদের একসেপ্ট করতে পারে না, অ্যাডাল্ট হিসেবে একসেপ্ট করতে। and we have seen this in cases of Miley Cyrus, Selena Gomez or all the Disney artists. এক্স্যাক্টলি হ্যাঁ, সো তখন তোমার জন্য ওই ব্যাপারটা একসেপ্ট করে নেওয়াটা কেমন ছিল? এটা অনেক টাফ ছিল। তখন আমি খালি চিন্তা করতাম আদৌ যদি একসেপ্ট না করে তাহলে কি হবে, বা আমি কিভাবে ডিল করব। এবং সবচেয়ে বেশি আমার কানের সামনে যার এক্সাম্পল দেওয়া হতো সেটা হচ্ছে হানসিকা মতওয়ানি, একটা মেয়ে আছে কই মিল গিয়াতে। তখন আমাকে ওর এক্সাম্পল খুব দেওয়া হতো যে হানসিকার মতো এত সুন্দর মেয়ে স্টিল ও বড় হওয়ার পরে কোনো স্টার কাস্টের সাথে ফিল্ম করতে পারেনি, কোনো ভালো কোনো প্রজেক্ট করতে পারেনি, অথচ অনেক বলিউড আর্টিস্টের থেকে ও বেশি সুন্দর। So I was like, আচ্ছা হ্যাঁ তাই তো, তাইলে আমি কি করব এরকম একটা। But I think we got that also as another example that you really need talent, just outer beauty দিয়ে ব্যাপারটা হয় না। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমি খুব পেইন লাগতো, প্যারা লাগতো যে আল্লাহ কি হবে পরেরটা কি। তো আস্তে আস্তে সাহস করে যখন কামব্যাকটা হলো, সবই হলো, আই এম ভেরি গ্রেটফুল টু অল অ্যান্ড দ্য অলমাইটি যে আমার না আসলে সত্যি কথা বলতে এরকম কিছু পরে আর ফেসই করতে হয়নি। কেউ আমাকে বলেইনি যে তোমাকে আসলে এখনো ছোট লাগে, তোমাকে বড় ভাবতে পারি না। সবাই খুব ইজিলি একসেপ্ট করেছে। হ্যাঁ, ছোট দিঘির কথা সবাই সবসময় বলবে, দ্যাটস ভেরি ডিফারেন্ট, বাট কেউ কখনো ওইটা বলেনি যে তোমাকে নায়িকা হিসেবে একসেপ্ট করতে পারে। সো তুমি যে দুইটা আইডেন্টিটি ইকুয়ালি একই ডেপথ দিয়ে ক্রিয়েট করেছো, একটা ছোট সময় এবং এখন এসে অ্যাজ অ্যান অ্যাডাল্ট অ্যাক্টর, তোমার কাছে কি মনে হয় যে হোয়াট went right or what did you do right যেটার জন্য এই ব্যালেন্সটা এত সুন্দরভাবে হয়েছে? I don't know what I did right, but আমার মনে হয়েছে যে ছোটবেলার যেই কনসেপ্টটা, ছোটবেলার যেই ইমেজটা, কিংবা ছোটবেলার যেই ক্যারিয়ারটা আমার ছিল, এটা তো পুরোটাই অ্যাকচুয়ালি দ্য অল ক্রেডিট গোস টু মাই মম, যে সেই জিনিসটা করে দিয়ে গেছে আমাকে। সো হোয়াট আই বিলিভ, আমি তার কিছু থটস, আইডিওলজি অ্যান্ড এই জিনিসগুলো আমি খুব ক্যারি করার চেষ্টা করেছি। আমি ওভাবে থিঙ্ক করার চেষ্টা করেছি যে ছোটবেলায় সে আমাকে এই জিনিসটা এইভাবে হ্যান্ডেল করেছে, বড় হয়ে তাহলে সে কিভাবে করতো, ওইভাবে আমি খুব থিঙ্ক করার চেষ্টা করেছি। অ্যান্ড তারপরে আমি হচ্ছে জিনিসটা এখনো নিয়ে যাচ্ছি। সো আই গেস এই জন্য হতে পারে। And when you had your first comeback after that break, তুমি আছো তুমি নেই মুভি থ্রুতে, দেলোয়ার জাহান ঝন্টু ছিলেন ওটা ডিরেক্টর, and you played two characters, একটা হচ্ছে মমতাময়ী এবং আরেকটা রমা, the same character but like two sides of that character. But even মানে এতদিন আসার পরও, and that's a very challenging thing to do, মানে স্ক্রিনে একই মানুষ হয়ে দুইটা ডিফারেন্ট অ্যাঙ্গেলস প্লে করা, বাট তখন people wanted the small দিঘি back. So ওই সময়টা how did you feel about it? কি মনে হয়েছিল যে
maybe I need to take a different approach, or maybe আশাটা এখন ফেরত আসাটা ঠিক হয়নি, এরকম কি কখনো মনে হয়েছে? আই শুড হ্যাভ টেকেন ডিফারেন্ট অ্যাপ্রোচ, এটা সত্যি কথা। আমার মনে হয়েছে যে প্রজেক্ট ডিফারেন্ট হতে পারতো, কিংবা কাজটা ডিফারেন্ট হতে পারতো, কিংবা এটাই আরো বেটার হতে পারতো, এটাই আমার মনে হয়েছিল। সো রিগ্রেশন নেই কোনো, মানে এগুলো নিয়ে কোনো রিগ্রেট নেই যে আমি রিগ্রেট করব, এরকম না। আমার একটা জিনিস কি, আমি থিঙ্ক করি কি, যে যেই জিনিসটা হয়ে গেছে এবং ওটার যদি কোনো ব্যাকল্যাশ আসে, সো দ্যাটস আ লেসন, দ্যাটস আ ভেরি বিগ লেসন। আমি জানি আমার নেক্সট ডে আমি তাহলে এখানে পা না ফেলে আমি কোথায় পাটা ফেলবো, আই নো দ্যাট এখন ভেরি ওয়েল। তো যেহেতু আমি লেসন পেয়েছি, সো ওটা নিয়ে আমার রিগ্রেট করার কিছু নেই। How close was it as a project to you? ইট ওয়াজ আ ভেরি ক্লোজ প্রজেক্ট, অ্যান্ড আমার প্রত্যেকটা প্রজেক্ট আমার কাছে অনেক ক্লোজ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রজেক্টের জন্য 15 ডেজের জন্য হচ্ছে আমরা ঢাকার বাইরে শুটে চলে গিয়েছিলাম। 15 ডেজ ওখানেই থাকা, খাওয়া, সবকিছু। প্রতিদিন ভোর 6টা-7টা বাজে উঠছি, কাজ করছি, রাত্রে 11টা পর্যন্ত আবার রুমে যাচ্ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, এবং সবাই যখন একসাথে থাকা হয় না, ইট বিকামস আ ফ্যামিলি। মানে সবাই একসাথে কাজ করলে, থাকলে কিন্তু ফ্যামিলির মতো হয়ে যায়। সো সবকিছু মিলিয়ে আমার কাছে প্রজেক্টটা অনেক ক্লোজই ছিল, ক্লোজ টু মাই হার্টই ছিল, এখনো আছে। সো এই ব্রেকের টাইমে কি কোনো স্পেশাল প্রিপারেশন নেওয়া হয়েছিল ফর অ্যাক্টিং অর দ্য ক্যারেক্টার্স ইউ হ্যাড প্ল্যানড টু ডু তোমার কামব্যাকের পরে? এই ব্রেকের মধ্যে যেটা আমি খুব করতাম, আমার ব্রেকের টাইমটাতে যখন আমি কামব্যাকের ডিসিশন নিলাম কিংবা কিছু প্রজেক্ট হাতে নিলাম, তখনই কোভিড হলো। কোভিডে 3 বছর থেকে অন্তত 1.5 বছর হচ্ছে একদম চলে গেল অফ। মানে তখন আমরা ঘরের থেকে বেরো হতে পারি না, ক্যামেরার সামনে তো আসা দূরের কথা। সো হোয়াট আই ডিড, ওই সময়টা আমি অনেক মুভিজ, সিরিজ এগুলো খুব দেখেছি। আমি এমনিও আগের থেকে মুভি খুব দেখতাম, বাট তারপর ওই সময়টাতে খুব সিরিয়াস হয়ে দেখেছি। অ্যান্ড আমার বাসায় যতগুলো তখন স্ক্রিপ্ট ছিল, প্রত্যেকটা পড়ে পড়ে আই ইউজ টু রিহার্স মিররের সামনে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে রিহার্স করতাম, মানে এই প্রজেক্টটা বাদ, এটা করবো না, তারপর ওটা স্ক্রিপ্ট নিয়ে আমি রিহার্স করতাম যে কেমন হতো যদি করতাম, তাহলে কি হতো, এই ডায়লগটা কিভাবে দিতাম। সো এইটা খুব প্র্যাকটিস করেছি, যেটা হয়তো আমার পরবর্তীতে আসলেই কাজে লেগেছে, এবং এটা আমি এখনো করি। এখনো আমাকে স্ক্রিপ্ট দিলে আমি এখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাই দেখি 5 রকম ভাবে যদি এক্সপ্রেশন দিই তাহলে কেমন লাগবে। সো আই চুজ ওয়ান, এবং তারপরে আমি একটা চুজ করলে ডিরেক্টর আরেকটা চুজ করে, সবভাবেই শর্ট থাকে। সো ইট ডিপেন্ডস তারপরে কে কোনটা নিবে, ফাইনালি কোনটা যাবে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য সাইন অফ আ ট্রু ডেডিকেটেড আর্টিস্ট। সো এতটা ডেডিকেশন দেওয়ার পরে, নিজেকে এভাবে প্রিপেয়ার করার পরে, when you were ready to face the camera again, you did the project, it got released. But then the biggest কি বলবো, unfortunate event of all happened. You got the case for defamation from your own director. কেমন লাগলো যে যার কাজে বিলিভ করলাম, আমি করে সেই কাজটা করলাম, and then I'm having to get this behavior from that person? So তখন কেমন লেগেছিল? And it wasn't just you, it was your father and your চাচা as well, যাদেরকেও মামলায় জড়ানো হয়েছিল। মানে ইট ওয়াজ আ নিউজ যে আমার নামে যে মামলা হবে, বাট পরে যেটা হয়, মামলাটা আর হয়নি। এটা নিয়ে জাস্ট কথাই হয়েছে। But what got him so mad? দিস গট হিম সো ম্যাড, আমাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে আজকে ট্রেলারটা বের হয়েছে, আপনি কি ট্রেলারটা দেখেছেন? তো আমি বললাম আমি দেখেছি, অ্যান্ড হাউ অ্যাবাউট ইট, আপনার কেমন লেগেছে? আমি তখন বলেছি যে আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য ট্রেলার। আমার এতটুকু মনে আছে স্পষ্ট যে আমি এটা বলেছি, আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড দ্য ট্রেলার, কারণ এটা আরো ভালো হতে পারতো, আমার মনে হয়েছে এটা। এবং এই কথাটাই সামহাউ ওনার কানে গিয়েছে। তো তার ভালো লাগে নাই, তার ভালো না লাগার পরে যেটা হয় সেটা আমরা সবাই দেখেছি। এবং তখন হোয়াট আই রিয়েলাইজ, হোয়াট আই বিলিভড ওই টাইমে, যে আসলে পিপল ক্যান চেঞ্জ overnight or in a split second. একদম, মানে এগুলোর তো থটই ছিল না মাথায়। যাকে আমি বিশ্বাস করব, যাকে অনেক বেশি কাছের ভাববো, হতে পারতো না জিনিসটা একটা ফোন কলের মাধ্যমে যে কেন করলে, কিংবা ফোনেও অনেক কিছু হয়ে যেত, সলভ করা যেত। and that's how it should be, মানে when you're working, as you have mentioned, and that's how it is, যে when you work in a project, it becomes a family. And you do not defame your family members এভাবে openly, you call them and discuss যে আচ্ছা what's wrong or what went wrong. So তখন কি তোমার মনে হয়েছিল যে you lost faith in this industry when it happened to you? হ্যাঁ, এটা অবশ্যই মনে হয়েছে। এবং
ওই যে ট্রমাটা না, হুম। যদি সত্যি কথা বলি, এখনো পুরোপুরি ওভারকাম হয়নি। কারণ দ্যাট টাইম আই ওয়াজ অলসো ভেরি very young, হ্যাঁ। একদম ওই সময়টা মানে একদম প্রাইম টাইম হুম। যেটাকে আমরা বলি, এটা কিন্তু একদম প্রাইম টাইমই। হুম। সো মাত্র আবার ব্যাক করেছি, তখন অনেক কিছু কালারফুল লাগলো, আশেপাশে সবাই ভালো, সবাই প্রশংসা করে, মানে মিডিয়াটা তো এরকম, হ্যাঁ সো মেনি ফ্লাওয়ার্স, একদম হ্যাঁ, এরকম especially when you're like new and you're doing so great. হ্যাঁ তখন মানে সবাই খুব সুন্দর করে কথা বলছে, হ্যাঁ খোঁজ নিচ্ছে, আদর হুম। করছে, মায়া করছে, হুম। সব হচ্ছে। তার মধ্যে হঠাৎ করে জাস্ট মানে এখানে উঠতে উঠতে এত নিচে নেমে যাওয়া ব্যাপারটাতে, তখন হচ্ছে কি এই যে ট্রমাটা, এই ট্রমাটার থেকে হোয়াট আই বিলিভ যে আমার কিছু খারাপ অভ্যাসও হয়েছে। আমাকে মানুষ খালি ফোন দিত এটা বলার জন্য যে আম, কি হয়েছে এটা শোনার জন্য, এবং অসংখ্য 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 জার্নালিস্ট আমাকে খালি ফোন দিত, একই প্যাচাল, একই কথা ঘুরে ফিরে বারবার জিজ্ঞেস করা। মানে এটা নিয়ে যতবার আমি উত্তর দিতে যাই ততবারই কিন্তু আমি হ্যাম্পার হচ্ছি মেন্টালি, কারণ এটা তো আমার খুবই সেন্সিটিভ জায়গা ওই সময়টায়। তো বারবার এটা একই প্রশ্ন করা, একই উত্তর দেওয়া, এবং একটা টাইমে হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে অনেক প্রশ্ন করে অনেক রকম কথা বের করে সেটা নিয়ে একটা বড় নিউজ করে ফেলা, যেটা আমরা সবাই এখনো পর্যন্ত আমরা এটা ফেস করি। ওই সময় যেটা হয়েছিল যে একটা টাইম পর্যন্ত আই জাস্ট স্টপ talking to or taking phone calls of any journalist. এক্স্যাক্টলি। এবং এটা এখনো রয়ে গেছে, দ্যাট ট্রমা এখনো। আমার ফোন আসলে আই ফিল লাইক আমি এটাকে ধরবো না এটা চিন্তা করতে করতে ওই লোকটা আমাকে আরো 5বার ফোন দিয়ে ফেলছে। এটা একটা হিউজ ট্রমা যে আমাকে দিয়েছে না, এই ট্রমাটা থেকে আমি এখনো বের হতে পারি না একদম ট্রুলি। আমি Do you think that made an impact on your work as well? সো মাচ। আমি অনেক কানেক্ট করতে কম পারি, মানে আমার এটা খুব একটা গুড অ্যাবিলিটি ছিল, আমি মানুষের সাথে অনেক কানেক্টিভ ছিলাম, কানেক্ট করতে পারতাম। এখন আমি অনেক কম কানেক্ট করতে পারি, আমি কারোর সাথে খুব বেশিক্ষণ হয়তো বা কথা বলতে পারি না, ফোনে বেশিক্ষণ কথা বলতে পারি না, মানে জানি না কি হয়, বাট আই ফিল ভেরি আনকমফোর্টেবল কিছু টাইমে। আই ফিল ভেরি আনকনসিয়াস, মানে আমার মনে হয় যে এখনো খুব অস্থির লাগছে, এটা অন্যরকম এনজাইটি কাজ করে ওই মুভমেন্টগুলোতে। সো হ্যাঁ, এটাতে তো অবশ্যই হ্যাম্পার হয়েছে। Do you believe in the term syndicate game, or as an actor, where do you see that happening in the industry, or where are we when it comes to syndicate game in the industry? I believe in syndicate game so much. So much. আমার মনে হয় একটা ইন্ডাস্ট্রিতে 50% না 20% যদি ট্যালেন্ট দিয়ে কাজ হয়, 80% কাজ হয় সিন্ডিকেট। এটা নো ট্রু কথা, এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই আছে, কিন্তু ওখানে 50-50 করে ব্যালেন্স করে। আমাদের এখানে খুব বেশি হয়, খুব বেশি মানে খুব বেশি হয়। মানে যেহেতু আমাদের এখানে সিনেমাই কম হয়, সো 5টা সিনেমার মধ্যে 4টা সিনেমা কিন্তু সিন্ডিকেটের সিনেমা, একটা সিনেমা হচ্ছে ট্যালেন্ট দিয়ে হচ্ছে। আর বলিউডে যেটা হয় প্রচুর ইনভেস্টার। আজকে করণ জোহর যদি একটা সিন্ডিকেট সিনেমা বানায়, ওইদিকে ইয়াশ রাজ আরেকটা সিন্ডিকেট সিনেমা বানায়, এরকম করতে করতে হয় কি প্রত্যেকটা ব্যানারের একটা করে সিন্ডিকেট আছে। তখন ওরা ওদের সিন্ডিকেট সিনেমা বানালেও তুমি দেখবো 5টা 5 রকম ফেস। And also ওগুলার বাইরেও, because the industry is so huge, যে ওগুলার বাইরেও independent film directors are making their own films. এক্স্যাক্টলি, এটাই বলছি যে এত বেশি ওদের ইনভেস্টার যে কেউ না কেউ কিন্তু মানে অন্যান্য ট্যালেন্ট দিয়ে সিনেমা বানিয়েই ফেলছে। কিন্তু আমাদের এখানে যেটা হয়, ইনভেস্টার কম, আর্টিস্ট কম, আমাদের ডিরেক্টরস অনেক থাকার পরেও সব ডিরেক্টররা ইনভেস্টার পাবে না, কিংবা পাচ্ছে না, কিংবা সব ডিরেক্টররা হচ্ছে না। সো ওই জায়গা থেকে হল কম, এত কমের মধ্যে কিভাবে আমাদের এই জিনিসটা বাড়বে? সো তখন দেখা যায় যে একটা সিন্ডিকেট টিম ঠিক করে, হ্যাঁ এই ঈদে আমরা এই কাস্টিং দিয়ে বানাবো, পাশের সিন্ডিকেট টিম থিঙ্ক করে ওর অপোজিশন দিয়ে বানাবো, ওইটা আমার সিন্ডিকেট, এটা আমার ফেভারিট আর্টিস্ট, এটা আমরা, মানে এরকম কিছু অপোজিশন পার্টি আছে যারা এদের দিয়ে বানাবে। এখন তুমি যদি ইন করতে পারো তাহলে তুমি রেগুলার পাচ্ছ এখানে, আদারওয়াইজ তুমি একটা পাবে, তারপরে আবার 2-3 বছর তোমার চলে যাবে। এটা বলছি, এটা কিন্তু খুব ট্রু। So what can you say to motivate the youngsters যারা আসতে চায় ইন্ডাস্ট্রিতে? আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রি আরো বিগ হতে হবে, অনেক ইনভেস্টার আসতে হবে, আমাদের প্রডিউসার্স বাড়তে হবে, আমাদের হল প্রচুর বাড়তে হবে। হল না বাড়লে হবে কি, তুমি একটা সিনেমা দিলে যদি তোমার ওইটা দিয়ে হল কভার হয়ে যায়, তখন তোমার বাকি আরো 2টা তো তখন
হ্যাঁ। কম্পিট করতে পারবে না হুম। এগুলোর সাথে। সো আমাদের হল লাগবে অনেক বেশি। হল হলে যেটা হবে সবাই তখন মিলেমিশে করতে পারবে। হ্যাঁ। ইনভেস্টররাও তখন একটা জায়গা পাবে ইনভেস্ট করার এবং তারাও একটা স্বস্তি পাবে যে হ্যাঁ আমি দিচ্ছি, আমার এটা রিটার্ন আসবে, হ্যাঁ। ব্যাক আসবে। বাট আমার হল না থাকলে তো তারা গ্যারান্টিই পাচ্ছে না। একটা মিনিমাম গ্যারান্টিটা তো আমার দিতে হবে। সো হল অনেক বাড়তে হবে, ইনভেস্টর বাড়তে হবে এবং আমার মনে হয় যে প্রত্যেকটা ডিরেক্টর ওই বাউন্ডারিটা ক্রস করে সবাইকে নিয়ে কাজ করার মেন্টালিটিটাও রাখতে হবে। অ্যাবসলিউটলি এন্ড আর একটু ওয়েলকামিং হতে হবে। আর একটু ওয়েলকাম হ্যাঁ। করতে হবে। So now we're going back to something that is not very welcoming in anyone's life. Okay. And that is about a rumor. যেটা was very unfortunate, but at the same time এরকম অহরহ হতেই থাকে, মানে this industry also runs on a lot of rumors and let's say accusations and all that. So তৌহিদ আফ্রিদির সাথে তোমার একটা rumor ছিল. So now that you think of it, what would you change about that? নাথিং এখানে চেঞ্জ করার কিছু নেই। রিউমারটা এমন একটা রিউমার ছিল যে আমরা কিছু করতেই পারছিলাম না ওই সময়। আমরা কিছু না করতেই এটা নিয়ে কথা, নিউজ, রিল কি না, মানে কিছু না থাকলেও কিছু না কিছু হয়ে যাচ্ছে। আমরা ঘরে বসে আছি, আমাদের নিয়ে নিউজ হচ্ছে। আমরা ঘুমিয়ে আছি, একজন আমাকে ফোন করে বলছে ভাই এটা দেখলাম। সো আমরা কিছুই করছিলাম না, বাট আমাদের নিয়ে ঠিকই কথা হচ্ছিল। এমন কথা হচ্ছিল যে আমরা জানিও না। তো তুমি কি এগুলি কখনো কানে দাও বা এখন এসে কি এগুলিকে পাত্তা দেওয়া হয়? না এখন এসে একদমই দেওয়া হয় না। এখন আরো যেটা মনে হয় যে এখন আর আমার ভালোই লাগে। আমার মনে হয় যে একটা নায়িকার তো থাকতেই পারে এক দুটো রিউমার, এটা আরো ভালো আর কি। আদারওয়াইজ নায়িকা ফিলটা But when he finally got married, তখন you said যে finally I'm at peace. Yes. So was it because all the rumors are done? এখন কোনো রুমার হবে না? মানে এখন তো মানুষ বিশ্বাস করবে আমাকে যে আমি যা বলেছিলাম ঠিক বলেছিলাম। কারণ আমার যদি আসলে ওই মানুষের সাথে কিছু থাকতোই, ওর বিয়ের পরে কিন্তু আমার ওর সাথে কথাও বলার কথা না, চেহারাও দেখার কথা না এরকম, বাট না এরকম কিছুই না। আমি ইনফ্যাক্ট যাকে বিয়ে করেছে ওই মেয়েটাকেও আমি চিনি, ওর শুরুর থেকে ওর পুরো লাভ স্টোরি আমি জানি। সো আমি এটাই বারবার তাদের বলে বুঝাতে পারছিলাম না যে না আমি এখানে কোনো পার্টি না অ্যাকচুয়ালি। What do you want to be your next big rumor? যদি তোমাকে এই চয়েসটা দেয়া হতো যে you get to choose your next big rumor, what would that be? বিগ রিউমার দেখি এখন রণবীর কাপুরের নেক্সট গার্লফ্রেন্ড। Ooh, that could actually be very scandalous because that man is married. So, okay, guys, keep your eyes on our channel to know if that's gonna happen or not. So, জানতে চাইবো যে এই যে অনেক ups and downs আসে career-এ. When you're doing a film, when people are talking about it, good things, bad things, then there are some friends of yours যারা হয়তো বা একই কাজটা করবে, বাইরের মানুষের মতো একটা কাজ করবে, যে না বুঝে না জেনে একটা কথা বলে বসবে। সো তোমার কি মনে হয় যে এটা এই জিনিসটা ব্যালেন্স করার জন্য তুমি নিজের লাইফটাকে অনেক লিমিটেড করে ফেলেছো বা একটা গন্ডির মধ্যে এনে ফেলেছো সো দ্যাট a lot of people don't get the access to you? এটা আমার আগেও একটু ছিল এই ব্যাপারটা। আমি একটু মানে ক্যামেরার সামনে আই ক্যান ডু এভরিথিং, বাট পার্সোনাল লাইফে আমি আমার ক্লোজ পার্সন ছাড়া আমার ভেরি ইন্ট্রোভার্ট পার্সন। আমি কথাও খুব কম বলি, কারোর সামনেও খুব কম যাই। সো ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে আমি আগে থেকেও যেহেতু একটু এরকম, এইগুলোর পরে আমি আরো অনেক বেশি প্যাক্ট হয়ে গেছি। আমাকে আসলে চাইলেই সবাই দেখতে পারবে না, চাইলেই আমাকে আসলে সবাই শুনতে পারবে না, কিংবা আমার অতটা পরিমাণ ক্লোজ না হলেও আমি এই 5টা কথার বাইরের কথাই হয়তো বা বলবো। সো আমি তারপর আরো অনেক প্যাক্ট হয়ে গেছি। সো ওটার জন্য কি কাজে কোনো চেঞ্জ আসে বলে তোমার মনে হয়? না এটা কাজের সময় আমি খুব নর্মাল, কিংবা আমি খুব অন্যরকম একটা পার্সন। আমি তখন আসলে এগুলা মাথায় নেই না। আমি চেষ্টা করি কাজে যার সাথে যখন আমি কাজ করব, কিংবা আজকে আমার সাথে কাজ করতে হবে, তখন আমি তার সাথে খুব নর্মাল বিহেভ করি, কিংবা এগুলো বুঝতেও দেই না। তখন আমার মধ্যে এই বিহেভিয়ারটাই উধাও হয়ে যায়। বাট ওয়েন আই এম অন মাই সেলফ, লাইক আজকে কোনো কাজ নেই বাট আমি, ওই সময়টা এটা ওই সময় তুমি এনার্জিটা সেভ করো। সো নাও উই হ্যাভ আ স্পেশাল সেগমেন্ট যেখানে আমরা আমাদের কিছু ফেভারিট ছবি of yours, we found them out and we are going to show them to you and you're gonna tell us stories about it. Okay. So this segment is called Samsung Galaxy Archive. Okay. And আমি ছবিগুলি বের করছি because এখানে অনেক কিউট and অনেক ইন্টারেস্টিং কিছু ছবি আছে, and the first one is a very wholesome photo, that is this. ওকে, It's a cover তোলা। এইটা মোস্ট প্রবাবলি 2023 তে তোলা।
অথবা 2024 এর একদম ফার্স্টের দিকে। এইটা হচ্ছে আমি একদিন বের হচ্ছিলাম বাসা থেকে, এন্ড আমার এরকম অনেক মানুষজন আমরা একসাথে বের হচ্ছিলাম। সো আমার সাথে হচ্ছে আমাদের টিমে এরকম ঘুরতে যাচ্ছিলাম আমরা একটা জায়গায়। সো ঘুরতে যাওয়ার সময় আমাদের সাথে একটা ফটোগ্রাফারও ছিল, যে হচ্ছে আমাদের সাথে ঘুরতে যাচ্ছিল, ওখানে গিয়ে ছবি টবি তুলবে এরকম। তো সেও এরকম আমার বাসার থেকে নিচ থেকেই সবাই এরকম রিসিভ করছিল সবাইকে। আমাকে যখন রিসিভ করতে আসে তখন আমার বাবা এসে আমরা ওখানে একটা ছবি তুলি আমার অ্যাওয়ার্ডের শেলফের সামনে। And so wholesome. And this is a beautiful, gorgeous woman we see. And this is, I'm guessing this is for a red carpet. Yes. এটা কি recently? হ্যাঁ, Okay. এবারের মেরিলের রেড কার্পেটের ছবি এটা। এন্ড এটা হচ্ছে গাড়ি থেকে তখন নেমেই জাস্ট রেড কার্পেটে হাঁটবো এবং Tell us something about the dress. What was on your mind when you chose it? এই ড্রেসটা আমি হচ্ছে এই ড্রেসটা সানায়া কুটোর থেকে পরেছিলাম, যতটুকু মনে আছে। সানায়ার থেকে এই ড্রেসটা পরেছিলাম, বাট এই ড্রেসটাকে আমি আটকে রেখেছি মোটামুটি 1 বছর। মানে গত মেডিলেও এই জামাটা বানিয়েছিল, এন্ড ওই সময় আমি অন্য আরেকটা কাপড় পরেছি, বাট আমি বলেছি এটা কাউকে দিও না, এটা পরের বছর পরবো, বিকজ দ্য কালার ইজ ভেরি ডিফারেন্ট। আমার মনে হয়েছে এই কালারটা কেউ পরবে না। And it looks so good on you. You're literally looking like an angel. Thank you. অনেক সুন্দর। And then we have আরেকটু ছোট্ট দিঘি। এইটাও হচ্ছে 2024 এর ছবি, যখন আমি মাত্র অনেক ওয়েট লুজ করি ওই সময়টাতে। এন্ড ওখানে হচ্ছে কোনো ক্যারেক্টারের জন্য ছিল না, ইট ওয়াজ জাস্ট ফর মাই সেলফ। আর একটা ক্যারেক্টারও করেছিলাম, সো ইট ওয়াজ মিক্স অফ এভরিথিং ওই সময়টা। This is so happy. You look so happy. What was the joke that made you laugh? নো, একটা কিছু তো একটা হবে যেটা অনেক খুশি হয়ে গিয়েছিলাম শুনে। That's nice. And this is one of your characters that you played. Yes. So এই ক্যারেক্টারটা নিয়ে আমরা এটা হচ্ছে মুজিবে করা। এটা হচ্ছে ফজিলাতুন্নেসা মুজিবের যে ক্যারেক্টারটা করেছিলাম ওইটার করা। এটা বাংলাদেশে শুটিং এর সময় তোলা, ইন্ডিয়াতেও শুটিং এর সময় ছবি ছিল, বাট এটা বাংলাদেশের পার্টটা। হ্যাঁ। And this is from the film. ও ইয়েস, এটা আমার একটা ফেভারিট, মানে ফটোর মধ্যে একটা। আমার মনে হচ্ছে যে এই ফটোটা যেটা পোস্টার করার মতো একটা ছবি, I think so. Or একটা অ্যালবাম কভার। অ্যালবামের, হ্যাঁ, মানে এটা এত সুন্দর ক্যাপচার হয়েছে এই ছবিটা। And I think এটাও খুব রিসেন্ট একটা ছবি কি? এটা 2024 এর একদম লাস্টের দিকের একটা ছবি। এটা হচ্ছে দরদ যখন রিলিজ হয় ওই টাইমে দরদের একটা স্ক্রিনিং এ আমরা গিয়েছিলাম, সো তখন এটা দরদ শেষ করার পরের ছবি। How was the overall experience? দ্য এক্সপেরিয়েন্স ওয়াজ সো গুড। এটাই আমি তাকে এক্সপ্লেন করছিলাম যে খুব ভালো লেগেছে তাকে দেখতে, সেটা বলতে বলতে তখন একটা ছবি তোলা হয়েছে। Okay, that is beautiful. And now we are going to move on to our next segment, which is about women empowerment. Okay. And at the same time, money management. Because it's also very important for us to know where our finances is going. So সেখান থেকে আমি জানতে চাই যে তোমার জীবনের প্রথম উপার্জন কি গ্রামীণ ফোনের টিভিসিটা থেকে ছিল? প্রথম উপার্জন হচ্ছে পেপসোডেন্টের টিভিসি। গ্রামীণ ফোনের ঠিক আগে একটা পেপসোডেন্টের টিভিসি করেছিলাম, সো ওইটা ছিল আমার প্রথম উপার্জন। এন্ড সেটা মানে কি হয়েছে, পরোটা কোথায় গিয়েছে? ওটা কি আন্টির কাছে চলে গিয়েছে? হ্যাঁ, ওইটা আম্মুর কাছেই চলে গিয়েছে, বাট আই ডোন্ট নো দ্য অ্যামাউন্ট। আমার অ্যামাউন্টটা মনে নেই, বাট আমার অ্যামাউন্টটা মনে হচ্ছে কাবলিওয়ালা সিনেমার অ্যামাউন্ট আমার মনে আছে, দ্যাট ওয়াজ 50,000। এটা আমার মনে আছে। And what did you do with that? Did you put it into the savings? Because you were a baby তখন practically. আমার যতটুকু মনে আছে আমার মা এটা দিয়ে সেভ করেছিল, এবং তারপরে মোস্ট প্রবাবলি সে মানে এটা দিয়ে তার সেভিংটা শুরু হয়েছিল, এবং তারপরে আস্তে আস্তে 1-2 বছর যাওয়ার পর she bought our new car আমার জন্য একটা। That's wonderful. Yes. So তুমি কি নিজেকে অনেক হিসেবি বলবে নাকি you love to splurge? I love to splurge, but কিছু কিছু টাইমে আমি অনেক হিসেবে। ইট ডিপেন্ডস অন দ্য টাইম, যে আমার কাছে যদি মনে হয় যে এখন আমাকে একটু হিসেবি হয়ে যেতে হবে, এখন আই কান ডু ইট, কিংবা আমি এই জিনিসটা করতে পারি, এটা আমার 1 মাস পরে করলেও হবে, আমার এখন একটা লিপস্টিক লাগবে, এটা আমার 1 মাস পরে কিনলেও হবে, সো আই উইল চুজ ইট, আমি 1 মাস পরেই কিনবো, ওই জায়গাটা দিয়ে আমি একটু হিসেবে। ওকে, সো কখনো কি এরকম মনে হয়েছে যে হঠাৎ করে ইউ জাস্ট লেট ইউরসেলফ গো এন্ড দেন ক্রেডিট কার্ডের বিল দেখে মনে হচ্ছে ও নো, এটা তো করা উচিত হয়? হ্যাঁ, কতবার হয়েছে? এটা অনেকবার হয়েছে। এটা মোস্টলি হয় যখন আমার খুব মন খারাপ থাকে, তখন আমার এটা খুব হয়, এই জন্য আমি খুব চেষ্টা করি আমার মন খারাপ যাতে না হয়। It's called retail therapy. So what do you consider as your guilty pleasure? Food, shopping for clothes, নাকি traveling? কোনটা তোমার guilty pleasure? আমার গিলটি প্লেজার অনেক কিছু। ট্রাভেলিংও আমার গিলটি প্লেজার, ওটার মধ্যেই পড়ে, বাট আমার মনে হয় আমার সবচেয়ে বড় গিলটি প্লেজার হচ্ছে বাইং পারফিউম। আমি হচ্ছে অনেক পারফিউম ফ্রিক,
সো একটা করে পারফিউম কিনি, অনেক দুঃখ পাই, আবার মনে হয় না এটা তো আমিই পরবো, আই উইল স্মেল গুড এটার হ্যাঁ। পরে। সো তারপর শেষ হয়ে যায় সবকিছু। So, এই যে মাঝে মাঝে যে হিসেবি হয়ে যেতে হয়, হ্যাঁ। এটা কি বিকজ ছোটবেলা থেকে এই গাইডেন্সটা পাওয়া হয়েছে যে হুম। মেবি এভাবে ম্যানেজ করলে বা এভাবে আমার ফাইন্যান্স ইফ আই লুক আফটার ইট এটা করতে হবে, নাকি এটা জাস্ট নিজে থেকেই অ্যাওয়ারনেসটা? এটা হচ্ছে বাবা খুব ছোটবেলায় এটা বলতো, আমার মা ছিল খুব লাইক খুব এরকম আমার মতো একটু, হুম। আমার থেকেও আরো বেশি হুম। অনেক। সো বাবা হচ্ছে খুব শুনতাম বাবার মুখে বলতে দেখতাম যে সঞ্চয় করো, হুম। সেভিং করো, এরকম খুব বলতো সে। আর আমার মা হচ্ছে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, এরকম করতো। সো ওই জায়গা থেকে আমি হোয়াট আই রিয়েলাইজ তারপরে বড় হতে হতে কিংবা যে স্ট্রাগলটা দিয়ে গিয়েছি, সেটা হচ্ছে কেউ না আসলে বলে না যে মিডিয়াতে থাকলে আমাদের হতে পারে আপস অ্যান্ড ডাউনস ইনকামে, এটা কিন্তু কোনো ব্যাপার না। এটা কিন্তু আজকে একটা মাস আমার খারাপ যেতেই পারে, এটা কিন্তু কোনো ব্যাপার না, বাট কেউ এটা বলে না, আমি জানি না কেন। সো ওই জায়গা থেকে যেহেতু আই হ্যাভ ফেসড ইট, আমি জানি যে একটা মাস খারাপ যেতে পারে, আমি জানি একটা বছর খারাপ যেতে পারে, আই হ্যাভ ফেসড ইট অল। কারণ আমার মার অসুখের সময় ওই সময়টাতে সে তারপর মারা যাওয়ার পরে ওই ওভারকামটা করাও অনেক কঠিন ছিল, কারণ একটা হিউজ অ্যামাউন্ট ওখানে কিন্তু অলরেডি আমরা স্পেন্ড করে ফেলেছি, আর তারপরে তো আমরা বসে থাকতে পারি না, উই হ্যাভ টু ডু আওয়ার থিং। সো ওই জায়গাটাতে ওটাও একটা স্ট্রাগলই ছিল এটা, এবং অনেক বছরের একটা স্ট্রাগল। তো ওই জায়গাটা থেকে আই হ্যাভ ফেসড অল অফ দিস, যে অনেকগুলো বছর হিসাব প্রপার করে, হিসাব করে হ্যাঁ। চললে কি হয়, প্রপার ইনকাম না থাকলে কি হয়, এগুলো সবকিছু আই হ্যাভ ফেসড। সো যেহেতু আই হ্যাভ ফেসড, আমি চেষ্টা করি যে এইটা যাতে ইন ফিউচার না হয়, ফেস না করতে অন্তত হয়। অন্তত আমি ভালো করে খেয়ে পরে বেঁচে থাকবো, এটা হলেই আমার জন্য হয়। সো যেটা আমি জানি না মিডিয়াতে কেউ এই কাজ করা শুরু করলে আর বলে না যে না আমার অবস্থাটা এই মাস খারাপ যেতেই পারে, এটা হ্যাঁ। হতেই পারে, ইটস ভেরি হ্যাঁ, নরমাল, এটা হতে পারে এবং এটা হয়। এটা হয়। বাট মানে ডু ইউ থিঙ্ক যে সবাই বলতে চায় বা বোঝাতে চায় যে না এভরি মান্থ ইজ গোয়িং গ্রেট, এভরি ইয়ার আমি ভালো কাজ পাচ্ছি এবং সুন্দরভাবে যাচ্ছে, নাকি এই কনসেপ্টটা জাস্ট আসে না বিকজ নো ওয়ান অ্যাকচুয়ালি থিংকস লাইক দিস যে আচ্ছা এটাও একটা বড় পার্ট হতে পারে ক্যারিয়ারের? না না, এখন যে প্রবলেমটা খুব বেশি সেটা হচ্ছে কি, আমার মনে হয় যে অনেকের ধারণা, এবং যেটা হয়ও অনেকের কাছেই দেখেছি, যে এই প্রবলেমটা বলা মানে এটা জাজমেন্টাল একটা ব্যাপার হয়ে যায়, যে কেউ জাজ করবে আমাকে। But then this industry lives on judgment. এক্স্যাক্টলি, এত জাজমেন্ট হচ্ছে, আমি একটু খারাপ আছি এটা শোনার কি এমন জাজমেন্ট হবে, এবং আমার আমার মনে হয় কি এটা আরো শেয়ার করা উচিত। এটা শেয়ার করলে হয় কি সলিউশন বের হয়, মানে 5 জন মানুষের মধ্যে 2 জন মানুষের থেকে তুমি একটা সলিউশন পাবোই। সো আমার মনে হয় এটা শেয়ার করার মতোই একটা কথা এটা, মানে আমার যেমন জ্বর হয়েছে, শরীর খারাপ এই মাসে, আমার এই মাসে ইনকাম ভালো না, আমার একটু টান আছে বাবা, আমি এখন পারবো না, সো ইটস ভেরি নর্মাল, এটা কোনো ব্যাপারই না বলার জন্য। Do you think for women being independent, having financial independence is directly related to confidence? বা এটা কি আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে? অবশ্যই, অবশ্যই, এক্স্যাক্টলি। কারণ অনেক মেয়েই তো আছে যারা জানেই না এই জিনিসটা কি, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট কিভাবে হতে হবে, কিভাবে হব, কিংবা এটাও কি আদৌ সম্ভব কিনা। অনেকের কাছে এটা অসম্ভব, এটা তাদের কাছে সম্ভবই না। সো দে রিলাইজ অন এভরি আদার্স মানি অর এভরি আদার্স ইনকাম, তখন তারা রিলাই করছে নিজেকে, তখন তার ফ্রিডমটাও কমে আসছে, ফ্রিডমটা কমে তার আসছে, একটা ওপিনিয়ন দেওয়ার সেই স্বাধীনতাটাও কমে আসছে। সো হাউ ডিড ইট ওয়ার্ক ফর ইউ? তোমার কনফিডেন্স বাড়ানোর ক্ষেত্রে এটা কিভাবে কাজ করেছে? এইটা তো আসলে ওই যে আমি বলেছি যে আমার গিলটি প্লেজার, ওই জায়গাটা খুব কাজ করে, যে হ্যাঁ আমি আমারটাই আমি নষ্ট করলাম, আবার আমারটাই আমি ঠিক করবো, আমাকে বলার কেউ নাই যে তুমি এটা করলা কেন, এটা বলার কেউ নেই, আনটিল আমার বাবা আমাকে বলবেন, আমার একটু শুনতেই হবে। That is nice. What's the best financial advice that you received from your dad? ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস আমি হচ্ছে যেটা করি, একটা কাপড় কেনার পরে সবচেয়ে বেশি আমি হচ্ছে ট্যাগ লুকিয়ে রাখি, ছিঁড়ে ফেলতে হয়, এটা হচ্ছে সবচেয়ে প্রথম কাজ। এবং এটা যদি কখনো সে দেখে ফেলে, তাহলে ওই দিন সে 100 প্রশ্ন নিয়ে আসবে আমার কাছে, এটা কেন হলো, এটা এত দাম কেন, এটা কি কাপড়, কেন তুমি এটা কিনলা, কি কাজে তোমার আসবে, তুমি কি লাভ এটা পরে, আছে তো কাপড়। হ্যাঁ, সো আমি সবচেয়ে বড় জীবনের ভুলটা করি, সেটা হচ্ছে আমি বাবার জন্য একটা শার্ট কিনি, এন্ড আমি ওটা ট্যাগ না কেটে আমি তাকে সেটা গিফট করি, ভুলে, এটা একদম ভুলে। আমি মানে জাস্ট বাসায় নিয়ে এসে আমি দেখলাম বাবা বাসায় নেই, আমি তার রুমে রেখে দিলাম। পরের দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে রুম থেকে বের হওয়ার পরে
আমি দেখলাম একটা তাণ্ডব হয়ে যাচ্ছে হ্যাঁ। এখানে। কি হয়েছে, তুমি এত টাকা দিয়ে এখানে শার্ট কিনছো আমার জন্য, আমাকে বলছে আমি শার্ট পরবো। I'm like, আচ্ছা কি হয়েছে, কিন্তু ব্যাপারটা তো যে ইজ নট অ্যাবাউট দ্য প্রাইস, এটা যে শখটা থেকে ভালোবাসাটা থেকে হ্যাঁ। আসে, এটা আমার মনে হয় বাবা মারা অনেক সময় বুঝতে চায় না। হ্যাঁ, বাট তার কথা হচ্ছে এই টাকাটা দিয়ে তুমি তোমার জন্য কিছু করতে পারতে, তুমি আমাকে কেন এই টাকাটা দিয়ে একটা শার্ট কিনে দিলা। দ্যাটস অলসো ভেরি সুইট অফ হিম, কারণ সে চায় না আমি খুব বেশি এগুলো করি, কিংবা তার কথা হচ্ছে আমার অনেক আছে। এখন আমার কথা হচ্ছে তোমার অনেক আছে, তোমার এটাও পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা আমার আমার শখ শখ থেকে দেওয়া। শখ থেকে দেয়া। সো একজন নারীর জন্য ক্যারিয়ার চুজ করা বিফোর গেটিং ম্যারিড অর বিফোর থিঙ্কিং অ্যাবাউট ফ্যামিলি, হাউ ইম্পর্টেন্ট ডু ইউ থিঙ্ক দ্যাট ইজ? But according to me, it's a bigger decision. It's a huge decision in life. যে প্রত্যেকটা মানুষেরই, regardless of the gender, তাদের আগে ইন্ডিপেন্ডেন্ট হয়ে তারপরে রেসপন্সিবিলিটি নেওয়া উচিত টু মেক আ নিউ ফ্যামিলি। সো ওয়্যার ডু ইউ স্ট্যান্ড ইন দিস? আই অ্যাবসলিউটলি বিলিভ ইট যে আনটিল আমি অন্তত পক্ষে মানে নিজের কিছু নিডস আমি যতদিন না পর্যন্ত আমি মেক শিওর করতে পারি যে এটা আমি করে যেতে পারবো, মানে আমার হয়তো 5টা নিড আছে, এই 5টা নিড যাতে আজীবন আমি আমারটা করে যেতে পারি, এই 5টা নিডের জন্য অন্তত কারো দিকে যাতে তাকাতে না হয়, সেইটা অন্তত আমাকে চিন্তা করে তারপরে আমি আর এই ডিসিশনটা নিতে হবে। এবং আমি তো 5টা বললাম, এরকম আমার মনে হয় আরো বাড়া উচিত, অনেক বেশি আরো চিন্তা করা উচিত যে অন্তত পক্ষে কিছু জিনিস আছে যেগুলো জিনিস আমি যাতে আমারটা মেক শিওর করি, কারোর জন্য আমার ওয়েট না করা লাগে, কিংবা অন্তত পক্ষে কারো কাছে আমার জিজ্ঞাসা করা না লাগে, আমার কারো হেল্প না লাগে, আমি বাইরে যাব আমাকে একটু নিয়ে যাও, এটাও যাতে করা না লাগে। মানে এতটুকু ইন্ডিপেন্ডেন্ট আমাকে হতে হবে, আদারওয়াইজ আমারই প্রবলেম হবে। হ্যাঁ, এবং পরে গিয়ে আমি থেকে যাব। অলরাইট, ভেরি ইন্টেন্স কনভারসেশন ইন দিস সেগমেন্ট। সো আমরা একটু নেক্সট সেগমেন্টে চলে যাই, which is Yellow the Power Suit, and it's all about fashion. Okay. And you're wearing a beautiful dress, এবং আমরা কিন্তু সবখান থেকে কমপ্লিমেন্ট দিয়েছি এবং কমপ্লিমেন্ট পেয়েছো তুমি for this wonderful dress. So what's your first go-to choice when it comes to outfit? কি পরা হয় সবচেয়ে বেশি? আমি অনেক ক্যাজুয়াল, অনেক ক্যাজুয়াল। আমি সবচেয়ে বেশি ফ্যাশনের থেকে আমি আরাম খুব খুঁজি, যে কোনটা পরে আমার আরাম হবে। সো এনি কাইন্ড অফ লাইক লুজ ফিটেড টি শার্ট একদম, আর হচ্ছে একটা ট্রাউজার আর একটা একদম সফট হয়ে যাওয়া টি শার্টটা, হ্যাঁ একদম, আর হচ্ছে একটা ট্রাউজার আর একটা জিন্স, দ্যাটস মাই গো টু থিং। লাইক এটা আমার গো টু একদম। আমি বাসা থেকে বের হলাম এটা পরে বের হবো, অ্যান্ড লাইক স্লিপার চাপ্পাল এই টাইপের একটা, কোনো হিল না কিচ্ছু না, একটা আরাম করে একটা স্যান্ডেল পরবো, এরকম আমার এটা হচ্ছে আমার গো টু কাপড় চোপড়। আর যখন হচ্ছে আমি একটু এই যে মনে করো একটা ইভেন্টে যেতে হবে, একটা শোতে বসতে হবে, কিংবা আমি জানি যে আরো 5-10 জন এখানে আসছে যারা আমাকে হয়তো একটু অন্যভাবে চিনবে, তখন আই প্রিপেয়ার মাই সেলফ ফর দ্য ফ্যাশন মোস্টলি। ডু ইউ হ্যাভ আ ফ্যাশন আইকন? I do. That's Kareena Kapoor. Ooh, so what do you love about her the most? Everything. I love her about everything. আমি তাকে অনেক পছন্দ করি, তার ফ্যাশন সেন্স অনেক ভালো লাগে। তার থেকে বড় হচ্ছে সে ক্যারি করে খুব সুন্দর। হ্যাঁ, she knows what silhouettes suit her. হ্যাঁ, সে ওভাবেই ক্যারি করে, ব্যাপারটা is very, and the confidence in her. এক্স্যাক্টলি, আমি ওর এক্সপ্রেশনের ফ্যান, এক একটা কাপড় পরে কি এক্সপ্রেশন দেয়, and that confident, এইটাই ব্যাপারটাই। What's your favorite color? হোয়াইট, ব্ল্যাক এন্ড ব্লু। কিন্তু পরা হয় কোনটা সবচেয়ে বেশি? ব্ল্যাক অনেক। And what do you think, which color suits you the best? ব্ল্যাক আমাকে স্যুট করে, আবার আমাকে পিঙ্কও স্যুট করে, আবার ইদানিং দেখছি রেডও স্যুট করে। সো ইট ডিপেন্ডস, এক একবার এক একটা হয় মনে হয়। That's really nice. অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ ফ্যাশন ফলো করে যেটা তার নিজেকে স্যুট করে, আবার অনেকে যা কিছু ট্রেন্ডি সেটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে। সো which side are you on? Do you believe in the fashion that suits you and you stay comfortable in your skin, নাকি যেটাই ট্রেন্ড হবে ওটাই ফলো করা হবে? না, যেটা আমাকে স্যুট করে, আমি আমার কমফোর্ট জোনের বাইরে কাপড় চোপড় খুব কমই পরি। তুমি দেখবে আমি একরকম কাপড়ই খুব বেশি পরি। আমি ওই হয়তো বা টি শার্ট পরে ঘুরছি, আদারওয়াইজ আমি হচ্ছে এই টাইপের ফ্রকস পরে ঘুরছি, আদারওয়াইজ আমি একটু শাড়ি পরে ঘুরছি। মানে আমি একদম আমার কমফোর্ট জোনের বাইরে খুব কম পরি, আনটিল ইটস আ ক্যারেক্টার, আনটিল ইটস আ এক্সপেরিমেন্ট শুট, কিংবা আমার মনে হয় পাবলিক অ্যাপিয়ারেন্সে গেলে না যেটা আমি কমফোর্ট ক্যারি করতে পারবো ওইটাই পরা উচিত, আদারওয়াইজ ল্যাক অফ কনফিডেন্স অনেক বেশি হয়। অ্যাবসলিউটলি। সো তোমার যতগুলি ক্যারেক্টার প্লে করা হয়েছে তার মধ্যে থেকে কোন ক্যারেক্টারটার ফ্যাশন বা স্টাইলিং তোমার সবচেয়ে ভালো লেগেছে? জঙ্গলি। ইয়েস, জঙ্গলিটা আমার খুব ফেভারিট, কারণ আমার মনে হয়েছে এটা কিছুটা হলেও আমার
ইসের থেকে বাইরে, কমফোর্ট জোন থেকে বাইরে, এবং লাইক সবসময় তো এটা একটা ফ্যাশন ক্যারেক্টার, হ্যাঁ। সবসময় কার্লি হেয়ার থাকবে, ব্লাশ অন পয়েন্ট, একদম ওরকম কাপড় চোপড় পরে ঘোরাঘুরি। সো আমার মনে হয়েছে যে 24/7 এভাবে থাকাটাও একটা অনেক বড় আর্ট। হ্যাঁ হ্যাঁ, এটা কি ওয়াজ ইট দ্য লংগেস্ট টাইম অফ ইওর লাইফ যেখানে একদম টিপ টপ হয়ে এত সময় ধরে? হ্যাঁ, এটা এই কাজটা করতে গিয়ে টিপ টপ হয়ে থাকতে হয়েছে একদম, মানে শুরু থেকে শেষ পর্যন্ত। Was this also your most experimental look নাকি অন্য কোনো লুক আছে যেটা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট না, করা দিস হয়েছে? ওয়াজ দ্য মোস্ট এক্সপেরিমেন্টাল লুক। এটা একদম কমার্শিয়াল একটা লুক ছিল, যেটা আমার আগে কোনো ফিল্মে কিংবা কোনো কাজেই আমি খুবভাবে কমার্শিয়াল ভাবে, দ্যাট কমার্শিয়াল লুক লাইক হেয়ার কালার্ড অ্যান্ড লাইক ওই মেকআপ হ্যাঁ। এভাবে ড্রেস আপ এভাবে হয়নি। সো এবং এটা আমার, যদি আমি ধরি তাহলে এটা আমার প্রথম কমার্শিয়াল ফিল্মও, ঠিকঠাক মতো যদি ধরি ওইভাবে কমার্শিয়াল ফিল্ম। সো দিস ওয়াজ দ্য মোস্ট এক্সপেরিমেন্টাল। That's nice. The look was really gorgeous. Oh, thank you. But at the same time, has it ever happened যে কখনো একটা রেড কার্পেটে যেতে হবে বা কোনো একটা শুটে, কোনো একটা ইভেন্টে যেতে হবে, and then you just don't feel like wearing all those gorgeous dresses and you just chose to wear something really simple and plain and then you went to the event? এরকম কি হয়েছে কখনো? এটা খুব রিসেন্ট হয়েছে। আমার রেড কার্পেটের কাপড় পরে আমার মনে হয়েছে যে না, এটা পরে আমি এখন যাবো না, আই এম নট ফিলিং গুড এটাতে। Do you have a styling team? আই ডু হ্যাভ মেনি টিমস, লাইক আমার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাপড় চোপড় আসে এবং আমি অনেকজনের সাথে কথা বলে ডিসকাস করে অনেক কাপড়ের আইডিয়াস নেই, বাট লাস্টে গিয়ে চুজ করি আমার মতো করে। That's great because you know the best what's gonna suit you the most. And এমন কি কখনো হয়েছে যে ইন্টারনেটে বসে বসে ঘাটানো হয়েছে যে these are the types of dresses, these are the types of clothes that I want to make for myself? এক দুদিন পরপরই করা হয় পিন্টারেস্টে বসে বসে। অনলাইন শপিং কত করা হয়? প্রচুর, মানে এটা প্রচুর, প্রতিদিন একটা না একটা পার্সেল আসছে, আর যেদিন পার্সেল আসে না ওই দিন নিজেরই অবাক লাগে, আসলো না কেন? কেন আসলো না? What's your favorite brand that you shop from? আমার মনে আছে আমি প্রথম বড় হওয়ার পর যখন দেশের বাইরে যাই তখন আই বট আ মাইকেল কোর্স ব্যাগ, যেটা পুরোটা আমার নিজের টাকা দিয়ে, and that was very good, মানে এটা এই ফিলিংটাই অন্যরকম। Feels like an accomplishment. একদম, মানে তখন এটা কেনার পর মনে হয়েছে ও মাই গড আই অ্যাচিভড সামথিং, মানে আমি একটা মাইকেল কোর্সের ব্যাগ কিনতে পারছি, এটা খুব অনেক বড় একটা ব্যাপার আমার জন্য। সো হ্যাঁ, মাইকেল কোর্সের ব্যাগ আমার অনেক ফেভারিট, এবং আমি প্রথম দেশের বাইরে যাওয়ার পর আমার নিজের জন্য মেয়েটাই কিনেছিলাম। Okay, and we're almost at the very end of our show, but lastly আমরা জানতে চাই the legacy that Dighi is making. How is that going to look like and how was the making of it? So অবসরে দিঘি কি কি করতে পছন্দ করে? অবসরে আমি ঘুমাতে পছন্দ করি, আমি ঘরে থাকি খুব মাঝে মধ্যে, আর এর বাদে আমি খুব হ্যাং আউট করি ফ্রেন্ডদের সাথে। আর আমার যদি পরের দিন কোনো কাজ না থাকে তাহলে আই চুজ টু ওয়াচ মুভিজ রাত্রেবেলা বসে বসে। ওকে, সো তোমার নাচের একটা পারফরমেন্স অনেক ভাইরাল হয়, সোনা দানা দামি গহনা, সেটা দর্শকদের অনেক পছন্দের ছিল and it spread like wildfire. How was the preparation for it and এটা তোমার কতটুকু পছন্দ? এটা আমি অনেক দিন পরে আমি এই পারফরমেন্সটা করেছিলাম, মানে মাঝখানে একটা হিউজ লাইক 5 মাস মতো আমি এরকম স্টেজ পারফরমেন্স করিনি, যেহেতু আমি খুব স্টেজ পারফরমেন্স করি, বাট মাঝখানে একটা অনেক বড় গ্যাপ পড়েছিল। তো তারপরে অনেকদিন পর আবার পারফরমেন্স করতে গিয়ে আই নেভার থট এটা এত পরিমাণ ভাইরাল হয়ে যাবে কিংবা এত মানুষ দেখবে একসাথে। সো আই ফিল রিয়েলি গুড, এবং আমার মনে হয়েছে যে নর্মালি কি হয়, আমরা যখন খুব লেজেন্ডারি আর্টিস্টদের গানে পারফর্ম করি নিজেদের কিন্তু একটু ভয় লাগে যে ওই গানটার একটা ওয়েট আছে, ওয়েটটাকে আমি ক্যারি করতে পারবো কিনা, এবং দর্শকরাও কিন্তু নর্মালি কমেন্ট সেকশনে গেলে কিংবা তুমি দেখবা শেয়ার দিবে যে না মানাচ্ছে না, হচ্ছে না, মানে তাদের এক্সপেকটেশন তো আরো বেশি থাকে। এখন সোনা দানা এই গানটাতে আমরা দেখে আসছি সাবধান আন্টিকে, আমাকে তো ফিট করানো কোনোভাবেই পসিবল না, বাট তারপরও দ্য অ্যাপ্রিসিয়েশন আই হ্যাভ গট, এটা বিয়ন্ড। Because you carried your own essence, তুমি জাস্ট ওটা পুরাটা নিজের মতো করে তুমি প্রেজেন্ট করেছো, so that looked very cute and beautiful at the same time. So বাবার সাথে তো অনেক লম্বা সময় ধরে একটা ফ্রেন্ডশিপের সম্পর্ক, কখনো কি মনে হয়েছে যে হি ইজ অ্যাক্টিং মোর লাইক আ প্যারেন্ট এন্ড লেস লাইক আ ফ্রেন্ড? এরকম কি কখনো মনে হয়েছে? না, হি ইজ অলওয়েজ আ ফ্রেন্ড, লেস লাইক আ প্যারেন্ট। What's the most fun thing that you have done with him? আমি সবকিছুই তো আমি তার সাথে, মানে আমি তাকে অনেক ভয়ও পাই, ইটস নট লাইক যে আমি ভয় পাই না, বাট আবার আমি তাকে আবার খুব আমি ফ্রেন্ডলি, তার সাথে আমার রিলেশন। বাট মজার সবচেয়ে যে জিনিসটা হয় যে আমি তাকে কোনো মিথ্যা কথা বললে সে 5 মিনিটের মধ্যে বুঝে যায় এটা মিথ্যা কথা, এবং সে আমাকে আবার এটা বলে তুমি এটা করবা না, তুমি এটা করবা, আমি জানি, আচ্ছা থাক সমস্যা নাই।
তো এই জিনিসগুলাতে মানে একটা কোনো কিছু একটা করবো, আমি কোনো একটা জায়গায় যাবো, There is no hiding from him. No, আমি তখন তাকে বলতে পারছি না আমি এখানে যাব। সো দেখা যাচ্ছে সাপোজ আমি যাব বনানী, কিন্তু আমি বলছি ধানমন্ডি, যে কাছাকাছি বাসার কোনটা হ্যাঁ। ওইটা বল। বাট হি ইজ লাইক, না তোমার চেহারা দেখে একদম মনে হচ্ছে না তুমি ধানমন্ডি যাবা, তুমি বনানী যাবা আর তুমি গুলশান যাবা, ওই সাইডটাতে যাবা। সো হি ইজ ভেরি ক্লেভার এট দিস। So when was the last time এরকম ধরা খাওয়া হয়েছে? আই গেস 4-5 মাস আগে মনে হয় একবার কোথাও এক জায়গায় এরকম যেতে চাচ্ছিলাম এবং তাকে এরকম ঘুরিয়ে পিছিয়ে অনেক কথা বলতে গিয়ে সে বলছে সত্যি কথাটাই বলো, কোথায় যাচ্ছ তুমি? পরে আই জাস্ট সে, Is he right all the time? He is নাকি right মাঝে all মাঝে একটু ঢিল ছুটতে গিয়ে? না মানে ঢিল ছুটতে গিয়ে সে ঠিক ঢিলটাই ছুঁড়ে বারবার। He's a seasoned father, বোঝা যাচ্ছে। হ্যাঁ। Do you believe এই ইন্ডাস্ট্রিতে ফ্রেন্ডশিপ টিকিয়ে রাখা অনেক ডিফিকাল্ট? অনেক ডিফিকাল্ট কারণ এই ইন্ডাস্ট্রিতে তুমি দেখবা কি সামনে না সবাই গুড বিহেভ করে। এখন কে গুড কে ফেক, কে যে আদৌ আমাকে পছন্দ করে না তুমি সামনে বুঝবাই না আনটিল তুমি তাদের অনেক ফ্রেন্ডসদের সাথে ফ্রেন্ডস হবা, তুমি অনেক পার্টিজে যাবা, তুমি অনেক হ্যাং আউট করবা অনেক মানুষের সাথে। সো তুমি দেখবা কি যাদের সাথে হ্যাং আউট করো তারাও এই হ্যাং আউটটা শেষ করে পরের হ্যাং আউটে গিয়েও তোমার নামে বিচিং করতে হ্যাঁ পারে। হ্যাঁ। সো দ্যাটস ভেরি ডেঞ্জারাস। এই জন্য এখানে ফ্রেন্ড বানানো টাফ, ফ্রেন্ডশিপ টিকিয়ে রাখা টাফ, এবং মানে এই ব্যাপারগুলো ফ্রেন্ডস টার্মগুলোই এখানে অনেক টাফ। মানে হু উইল বি ওর ট্রু ফ্রেন্ড ওই ব্যাপারটা খুঁজে বের করাটাই ইটস লাইক আ বিগ চ্যালেঞ্জ। ভেরি ট্রু। বাট দি অডিয়েন্স যারা আমাদেরকে দেখছে, তোমার সমবয়সী যারা আছে অর ইয়াংস্টার আরো ইয়াং যারা আছে, তারা তো অনেক দীর্ঘ সময় ধরে তোমাকে দেখে এসেছে এবং মিডিয়াতে ইউ আর অ্যান ইন্সপিরেশন ফর দেম। সো হোয়াট সাজেশন ডু ইউ হ্যাভ টু গিভ টু দেম? যদি কেউ মিডিয়াতে আসতে চায় আমি প্রথম কথা বলতে চাই যে টু বি ইয়োরসেলফ। এটার উপরে আর কিছু নেই, কাউকে কপি করার এখানে কিছু নেই। কারণ কেউ কপি করলেই আসলে আমার মনে হয় যে চেয়ার আগাতে পারবে না, কারণ প্রত্যেকজনের যে আলাদা আলাদা অরা, এই অরাটা অনেক ইম্পর্টেন্ট আমাদের এক একজনের জন্য, এবং এই ডিফারেন্ট অরাটাই আসলে আই ক্যাচিং। কারণ সবাই তো আর এক হতে পারবে না, তাহলে সবাই এক প্যাটার্নের নায়িকা হয়ে যাবে, অ্যাবসলিউটলি, তাই না? সো এই ডিফারেন্ট অরাটা অনেক বেশি দরকার, আর এই অরাটা ক্যারি করাও অনেক দরকার। এই কনফিডেন্সও নষ্ট করা যাবে না, ওরাও নষ্ট করা যাবে না, লাস্ট পর্যন্ত রেখে দিতে হবে আপস এন্ড ডাউনস এর মধ্যেও। That is so motivating and that is so beautiful. Thank you. If you have to look back and correct one mistake যেটা তুমি এখন এসে রিয়েলাইজ করেছো, সেটা কি হবে? আমার মনে হয় যে মিস্টেকের থেকে বেশি নিজেকে আমি অ্যাডভাইস করব যে আর একটু বুঝে শুনে কথা বলার। ভাই অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলো। লাইক ইটস নট লাইক দ্যাট যে এখন হয়তোবা বলি বাট 5 বছর আগে হয়তোবা বলতাম না, কিংবা হয়তোবা সবাইকে আপন ভেবে অনেক কথা বলে ফেলতাম। সো এই জিনিসটা বাউন্ডারিজটা ক্রিয়েট করার পর থেকে আমি আরো ভালো করে কথা বলি। সো এই যে এই জিনিসটা এটা আরো ভালো করতে হবে এবং এটা আরো সামনে নিয়ে যেতে হবে। আর এর বাদ বাকি হচ্ছে যদি বলি তাহলে হচ্ছে ডিসিশন মেকিং এর সময় আরো অনেক বেশি বুদ্ধি খাটাতে হবে। অনেক সুন্দর একটা আড্ডা দিলাম। সো আই রিয়েলি ওয়ান্ট টু ফ্রেম দিস মোমেন্ট এন্ড উই কল ইট স্যামসাং গ্যালাক্সি মোমেন্ট, যেখানে উই আর গোনা টেক আ সেলফি। ওকে। এন্ড এই সেলফিটা আপলোড হবে কাহিনীর ফেসবুক পেজে উইথ আ হ্যাশট্যাগ। ঠিক আছে। হ্যাঁ অনেক সুন্দর, দেখো মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ দিঘি, অনেক সুন্দর করে আড্ডা দিলাম, অনেক হোলসাম ছিল আড্ডাটা। ইট ডিডন্ট ফিল লাইক যে প্রথমবার আমরা আড্ডা দিচ্ছি। তো এত সুন্দর করে আমাদেরকে taking us through your journey. Thank you so much for doing that. And thank you so much for being on this show. But যাওয়ার আগে if you have to share anything for the audience. Yeah, but first of all I want to thank you for doing all this. এত সুন্দর করে আমার সাথে কথা বললা তুমি, এত সুন্দর করে আমাকে কোয়েশ্চেন করে সব জেনে গেলাম আমার ব্যাপারে, যেটা খুব কম হয় আসলে। And thanks to কাহিনী for making she. আমার মনে হয় যে আমাদের তো একটা প্ল্যাটফর্ম আলাদা করে ওভাবে কখনোই থিঙ্ক করা হয়নি, বাট she has created it. Thanks to you কাহিনী, and thanks to all my audience যারা এখনো পর্যন্ত আমাকে দেখছে এবং সামনেও তারা আমাকে এভাবেই সাপোর্ট দিবে। আমি চাই আপনারা সবসময় সাথে থাকেন এবং আপনার সাথে থাকলেই আমি আরো ভালো কাজ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। Thank you once again. And thank you audience for being here with us. Thank you for
staying with us through this journey. And আজকে আসলে দিঘির সাথে কথা বলে I got to know the depth of her life and the depth of her philosophy. She's not just a face that we see on screen. She's not just a face that we think যে আমরা ছোটবেলা থেকে স্ক্রিনে দেখে বড় হয়েছি, তার ছোটবেলা থেকে আমরা তাকে দেখে বড় হয়েছি, দেখে we know who she is. Absolutely not. আজকে আমরা তার বিভিন্ন দিক জানলাম, তার অনেক philosophies জানলাম, এবং আমরা জানলাম the struggles she has been through and how strong she is to every time come up and be there for herself. So definitely wishing her all the best, and thank you once again for being with us. We'll be back with another guest in our next episode, so stay tuned.